নাজমুল স্যার যে ঘন্টার পর ঘন্টা উনি এই আপনাদের জন্য ওনার ল্যাপটপ প্রজেক্টর, তারপরে ওনার ইউটিউবের চ্যানেল নিয়ে, এবং উনি অলরেডি অপারেট করতে হয়, উনি অপারেট করা ছাড়া জুমের এই বিষয়টা যেটা মানে পারচেজ করে অসংখ্য লোক নিয়ে করা যায় আনলিমিটেড টাইমের, যেটা সেটা অবশ্যই একজন হোস্টকে সার্বক্ষণিক দায়িত্বে থাকতে হয়। কারণ উনি না থাকলে, উনি যদি অপারেট না করেন, তাহলে এটা কোনোভাবেই কন্টিনিউ করা যাবে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন আমাদের একজন অফিসার স্যার আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা সেটাকে অবশ্যই সেভাবে গুরুত্ব দিয়ে দেখবো। সবুজ স্যার, কি শুরু করতে চাচ্ছেন? সবুজ স্যার, হুমায়ুন কবির সবুজ। জি জি, আসসালামু আলাইকুম বস। হ্যাঁ, কতক্ষণ লাগবে তোমার? আর তোমার কি নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে কিনা? আর সবচেয়ে ভালো হয় কি জানো, তুমি আজকে মানে লাইভে থাকো, হ্যাঁ, সরাসরি চেহারা দেখাও, তাতে আকর্ষণ বাড়ে। মানে তোমার চেহারা আমি ট্রেনটা থেকে আমি ভিডিওতে আসবো আর কি, ট্রেন থেকে একদম ফর্মালি ট্রেনিংটা করাবো আমরা। তো কারণ হচ্ছে কি না, আমি অনেকের সাথে অনেকে কথা বলতে চাচ্ছে, আমাদের স্যার যদি সামনে থাকতেন তাহলে কথার আমাদের আর একটু গুরুত্ব বাড়তো। হ্যাঁ, তো তুমি তুমি একটু সামনে ভিডিও নিয়ে কথা বলো, তাতে সবচেয়ে সুন্দর হয় এবং এটা আকর্ষণীয় হয়। বুঝতে পারছো কিনা? অসুবিধা নাই, তোমাকে একদম মানে ক্যাজুয়াল ড্রেস পরতে হবে এরকম না, মানে ওভাবে আসো। আসা আমার মনে হয় যে আমাকে কালকে অনেকেই বলছে যে এটা খুব সুন্দর হবে। আর প্রোগ্রামটি কয়টায় শুরু করবা? আর তো মনে হয় আমাদের আরো কিছু লোক মনে অ্যাটেন্ড করার বাকি আছে, 15-20 জন বাকি আছে। আচ্ছা, আমরা না সেটা অ্যাটেন্ড করুক, আমরা অলরেডি বাকি আছে। তোমার 10 মিনিট কিছু নাই লাগবে। সবুজ স্যার, তোমার বিষয়টা যে কালকে ট্রেন করা কি? হ্যাঁ, আমরা যাচ্ছি। সবুজ স্যার, আপনার মানে মেবি নেট কানেকশনে দুর্বলতা আছে, কারণ আপনার কথা যথেষ্ট ভেঙে ভেঙে আসছে। সো আপনাকে ওই দিকটাও নজর রাখতে হবে। যদি মোবাইল নেটওয়ার্ক ভালো হয় তাহলে, হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক ভালো হলে মোবাইল নেটওয়ার্কে করেন, অথবা ওয়াইফাই হলে ওয়াইফাই। তো আপনি কি চাচ্ছেন যে আমরা কাউকে মানে শেয়ারিং দেওয়ার জন্য? অবশ্যই এটা লাগবেই। আচ্ছা, আমরা শেয়ারিং দেব। তো আমরা কাউকে ব্যক্তিগতভাবে না ডেকে, নাম মেনশন না করে, আমরা জানতে চাই যে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছে, আমরা ইউটিউবে চলে যেতে পারবো। তো সেক্ষেত্রে অলরেডি ইউটিউব লিংক দেওয়া আছে, আমরা ইউটিউবে যেতে পারি। আমরা একটু জানতে চাই, কেউ যদি কথা বলতে চান, এই প্রোগ্রামটি, গতকালকের প্রোগ্রামে আপনি কি শিখলেন, কি জানলেন, তো সেই বিষয়ে আপনি কথা বলতে চাইলে আমরা আমরা আপনাকে সুযোগ দেব। আপনি ওই যে হাত উত্তোলন, যেটা হ্যান্ড রাইজ, যেটা সেটা করে আমাদেরকে জানাতে পারেন। উম্মি আক্তার, নাজমুল স্যারকে আমি অনুরোধ করব উম্মি আক্তারকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি বস, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে সবসময় বসের ট্রেনিংটা আমরা সরাসরি করেছি, এর আগেও আমি করেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে এইভাবে আমাদের খুব বেশি ভালো লেগেছে। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা বেসিক লেভেল থেকে কালকে ফার্স্ট বস যে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের লাইফটাকে চেঞ্জ করতে হলে ফার্স্ট হচ্ছে আমাদের কিছু নিজের মধ্যে কিছু ডেভেলপমেন্ট করতে হবে। যেমন হচ্ছে ডেভেলপমেন্ট করতে হবে আমাদের নলেজের, থিঙ্কিং এর, ওয়ার্ক স্কিলের, ইন্টিগ্রিটি, কনফিডেন্স এবং প্ল্যানিং। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, ডেভেলপ করতে হবে। পাশাপাশি আমাদের রাখতে হবে বিলিফ এবং হচ্ছে ড্রিম, অ্যাটিটিউড, গোল সেট আপ, প্ল্যানিং, বার্নিং ডিজায়ার, নন স্টপ অ্যাকশন। তো এগুলা এই 7টা স্টেপ এবং ফার্স্ট যে 6টা স্টেপ, এগুলা আমাদের মাঝে 100% করতে হবে। সেটা কখনো 99% থাকলেও হবে না।
এবং হচ্ছে যে যাই বলুক না কেন কখনো ভেঙে পড়া যাবে না, ধৈর্য রেখে আমাদেরকে বিজনেসটা করে যেতে হবে। বিকজ আমাদের মাঝে এমন ভাবে ধৈর্য রাখতে হবে যে একটা আম গাছ এবং ধান গাছও যেমন বীজ বপন করার পরে আমরা ফলটার জন্য ওয়েট করে থাকি, ঠিক একইভাবে আমরা এভাবে লেগে থাকতে হবে বিজনেসের সাথে। এবং সর্বপ্রথম হচ্ছে বিলিভের ক্ষেত্রে আমাদের কোম্পানি, প্রোডাক্ট এবং আপলাইনের প্রতি 100% বিলিভ থাকতে হবে এবং টিমের মাধ্যমে আমাদের কাজটা করে যেতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের অবশ্যই গোল সেট আপ থাকতে হবে প্রত্যেকটা জিনিসের সাথে, যে আমাদের র্যাঙ্কটা চেঞ্জ হচ্ছে কোন মাসে কত তারিখের মধ্যে আমি র্যাঙ্কটাকে চেঞ্জ করছি, এইভাবে প্রতিটা মানে গোল সেট আপ আপনাকে সেট করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে আমাদের কখনো এভাবে ভাবা যাবে না যেন আমরা বসে বসে সফল হয়ে যাব। নিজেকে সবসময় কাজের সাথে নিয়োজিত রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমার কোম্পানি যেভাবেই আমাকে কাজ করাক না কেন, এতদিন অফিস মাধ্যমে করেছি তাই বলে যে আমি অফিস মাধ্যমে অফিস মেনটেন করে আমাকে কাজ করতে হবে এমন কিছু নয়। যখন কোম্পানি যেই প্রোডাক্ট থাকুক যেভাবে আমাকে কাজ করাক না কেন, সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে সেই কাজের সাথে নিজেকে নিয়োজিত করা। ওকে বস, থ্যাংক ইউ সো মাচ। এ ছিল আমাদের গেসেকালের যে বসের মানে ট্রেনিং এর অংশ। এবং আজকে আমরা জানবো যে 8টা বিষয়ের উপরে, যে 8টা বিষয় মানার কারণে বিজনেসে ভালো করছে এবং না মানার কারণে মানুষ বিফল হচ্ছে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই 8টা বিষয়। থ্যাংক ইউ সো মাচ বস। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ উম্মি আক্তারকে। আমরা আর কেউ যদি শেয়ার করতে চান স্বপ্রণোদিত হয়ে, যে আপনি গতকালকের 2-2.5 ঘন্টার প্রোগ্রামে আপনি মূলত আপনার জীবনে বিজনেসের জন্য অথবা আপনার পার্সোনাল লাইফে আপনি কি শিখতে পেলেন, আমরা জাকির হোসাইনকে আমরা সুযোগ করে দেব। জাকির হোসেন 6 স্টার, জাকির হোসাইন। নাজমুল স্যার। হ্যাঁ জাকির ভাই বলেন। নাজমুল স্যার, জাকির ভাইকে লাইন দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা আওলাদ হোসেনের কি হাওলাদার নাকি শাকিল, শাকিল ভাই, আমরা শাকিল ভাইয়ের কথা শুনবো। সালাম আলাইকুম বস। জি ওয়ালাইকুম আসসালাম। জি বস, একটু প্রবলেম হয়েছিল তো সেই কারণে একটু লেট হলো। যে আমি শেয়ার করতেছি যে গতকালকে ট্রেনিং প্রোগ্রামটা থেকে আমি কি কি শিখলাম, সেটা শেয়ারিং এর জন্য আমাকে সময় দেওয়া হয়েছে, ধন্যবাদ বস, সম্মানিত সিনিয়র লিডার এবং বসদেরকে। তো গতকালকে যে ট্রেনিং পার্টটা ছিল সেটা হচ্ছে মাইন্ড সেট আপ এন্ড ডিসিশন মেকিং। তো সেখানে প্রথমত আমাদের বস সম্মানিত ট্রেনার হুমায়ুন কবির সবুজ স্যার একটা জিনিস আমাদেরকে দেখালেন যে যে কোনো কাজ করতে গেলে শুধুমাত্র তিয়ানশিতেই নয়, আপনার জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে মিনিমাম 7টা ধাপ অতিক্রম করে আপনাকে কাজটা করতে হবে, 7টা ধাপ মেনটেন করে। তার ভিতরে প্রথমেই বলা হচ্ছে বিলিভ, মানে বিশ্বাসের সাথে কাজটা করতে হবে, যে কোনো কাজ করতে হবে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো এবং আমি সফল হবই হব। এই বিশ্বাসটা যখন নাকি আপনার ভেতরে থাকবে তখন আপনি সেখানে কাজটা করে খুব ভালোভাবে ইজিলি ভাবে আপনি সফল হতে পারবেন। তাছাড়া আপনি যত কাজই করেন না কেন, আপনি যদি পৃথিবীর সমস্ত কিছু করে ফেলেন, যদি আপনি বিশ্বাস না করেন যে আপনার দ্বারা কাজটা হবে না, তাহলে কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। তো বিলিভের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের সম্মানিত ট্রেনার স্যার এই জিনিসটা গুরুত্ব দিয়েছেন। এরপরে বলছেন যে ড্রিম, আমাদের স্বপ্ন দেখে কাজটা করতে হবে এবং সুন্দর একটা মানসিকতার সাথে অ্যাটিটিউড যেন ঠিক রাখে। এবং এটা হলো কাজটা এমন ভাবে করতে হবে সুন্দর ভাবে পরিকল্পনা করে, এবং সেই কাজটা যেন আমাদের একদম নিখুঁত হয়, তার জন্য আমাদের একজন আপলাইন বা একজন গুরু বা একজন মেন্টর বা টিচার যাই বলি তাকে ফলো করব এবং একজন সঠিক একজন লিডারকে বাছাই করে তারপরে আমরা সেখানে কাজটা সুন্দরভাবে করব। এবং আমাদের কাজটা যেন হয় পরিকল্পিত এবং কাজটা যেন হয় একদম নিখুঁত এবং নির্ভেজাল। আমার কাজের দ্বারা যেন কেউ কোনো উপকারিতা না হলেও যেন কোনো ক্ষতি যেন কারো না হয়, এমন ভাবে আমাদের কাজটা করতে হবে। তারপরে যে জিনিসটা আমাদেরকে বললেন যে আপনার যদি জীবনে সফল হতে চান, সফল হওয়ার অন্যতম প্রধান উপায় হলো কাজটা আপনাকে নিজের কাজ নিজেই করতে হবে, আপনার কোনো আপলাইন বা ডাউনলাইন আপনাকে কাজটা করে দেবে না। সেটা হচ্ছে আমাদের তিয়ানশির ক্ষেত্রে। আর যদি অন্য ক্ষেত্রে যাই, তো জীবনে সফল হতে গেলে আপনার কাজটা আপনাকেই করতে হবে। সেখানে একটা স্লাইড স্যার আমাদেরকে দেখালেন যে জীবনে এগিয়ে যাওয়ার পথ নিজেকেই করে নিতে হয়, কেউ কারোর জন্য করে দেয় না। তো এই জিনিসটা খুব ভালো মতো শিখতে পারছি যে কাজটা আমাদেরকে খুব ভালো মতো করতে হবে এবং কাজটা যেমন
করার জন্য যে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট একটা ফিল্ড, অনেকের ভিতরে মেধা আছে বাট সেই মেধাটা সে কাজে লাগাতে পারতেছে না। অনেকের ভিতরে কাজ করার মানসিকতা আছে বাট মেধা তার নাই। আবারও অনেকের হলো সঠিক একটা প্লেস পাচ্ছে না। বাট আমরা এমন একটা কোম্পানি বা এমন একটা প্লেস আমরা পেয়েছি যে তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড বিগত 16 বছর যাবত বিজনেস করে যাচ্ছে এবং ওয়ার্ল্ডে 25 বছর শেষ। সেহেতু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং সবচেয়ে ওয়ার্ল্ডের নাম্বার 1 টেকনোলজি নিয়ে বিজনেস করে যাচ্ছে হচ্ছে তিয়ানস গ্রুপ। সেখানে আমরা একটা প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি। আর সেই প্ল্যাটফর্মে কাজ করতে পেরে আমি খুবই কি বলবো, খুবই নিজেকে ভাগ্যবান মনে করতেছি। এবং তার সাথে যে একটা জিনিস দরকার সেটা হচ্ছে হেডলাইট বা আপনার হলো কোচিং স্টাফ। সেটা আমার বিজনেস মেন্টর, আমার বিজনেস গুরু সত্যম বর্মন স্যার আমার সবসময় আমাকে উনি হ্যান্ডেলিং করতেছেন। এবং আমার তার আপলাইন হচ্ছে আমার হুমায়ুন কবির সবুজ স্যার এবং তার আপলাইন হচ্ছেন আজির মেন্টর শামসুদ্দিন সবুজ স্যার। এরা সবসময় অলরেডি আমাদেরকে খুব ভালোভাবে মনিটরিং করতেছে। যে আমি ইনশাআল্লাহ আশা রাখি যে যে ট্রেনিং গুলো বসে করাইতেছি এভাবে ফলো করতেছি। কাজ এখন একটু কম হচ্ছে বাট কাজটা আর একটু বাড়িয়ে দেবো এবং বাড়িয়ে দিয়ে ইনশাআল্লাহ ভালো ভালো কাজটা করে আমি আমার সফলতার চূড়ান্ত স্থানে এখান থেকে অনারি ডিরেক্টর লাইনটা ইনশাআল্লাহ পৌঁছে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থতার সাথে বিজনেস করবেন এবং সিকিউরিটি নিয়ে কাজ করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ স্যারকে। আমরা আর কেউ স্বপ্রণোদিত ভাবে যদি শেয়ারিং করতে চান তাহলে আপনি হাত তুলতে পারেন। আমাদের আলম স্যারের টিমের একজন কথা বলতে চাচ্ছেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নামে আপনার সেটটা করা আছে সেটা আপনি এখানে আপনার এই যে আপনার যে নামটা দেওয়া আছে নামটা এখানে আসে না। আপনার নামটা ঠিক করে পাঠাতে পারলে আমরা, বা আপনি ওখানে হাত তোলেন, আপনার হাত তোলেন, হ্যান্ড রাইজিং এর একটা সিস্টেম আছে, ওখানে আপনার হাত তুললে মিস্টার সাকি কিছু বলতে চাচ্ছেন, হাত তুলেছেন মিস্টার সাকি। হ্যাঁ, মিস্টার সাকি বলেন। জি সাকি বলেন। সাকিল মিস্টার সাকিল বলেন। ও সাকিব না, আমি আব্দুল্লাহ হলাদার শাকিল। আমাকে কি বলছেন? জি, আপনি কথা বলতে চাচ্ছেন, আপনি হাত তুলেছেন সাকিল। জি বলেন, আপনি কি কিছু বলবেন? বস কাইন্ডলি 7 স্টারদেরকে নেন। আচ্ছা, 7 স্টারদেরকে নেব। আছে আমাদের কেউ তো স্বপ্রণোদিত ভাবে কথা বলতে হবে, এভাবে তো মানে অনেকে তো এখানে র‍্যাঙ্ক দেয়। যে আমি একটা রিকোয়েস্ট করি, আমি আমাদের যত 7 স্টার আছে আমি দয়া করে সকল 7 স্টারদেরকে রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা 7 স্টার মানে আপনারা মোটামুটি একটা পজিশনে চলে আসছেন কোম্পানির, তো আপনাদেরকে যেন মানে রিকোয়েস্ট করে না আনতে হয়। আপনারা নিজ থেকেই সবাই বেশি না তো 1-2 মিনিট, যদি আপনি 7 স্টার হয়েছেন, আপনি যদি 1-2 মিনিট কথা বলতে না পারেন এখানে, তাহলে আপনি আপনারা তো বড় টিমকে লিড দিবেন কিভাবে? এটা তো প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে বলানো হচ্ছে। আপনি এখানেই প্র্যাকটিসটা করেন না, তাহলে আপনার এখানে প্র্যাকটিস হয়ে গেলে আপনি এখানে শিখে ফেললেন, আপনাকে আপনার টিমের সামনে গিয়ে লজ্জা পাওয়া লাগলো না। তো আমরা এখানে আপনাদেরকে মূলত সুযোগটা দিলাম আপনাদের কথা বলাটা প্র্যাকটিস করার জন্য। শুধু শুনলে তো হবে না, ইনপুটের সাথে সাথে কিছু আউটপুট দিতে হবে, নাহলে তো আবার ইনপুটের গোডাউনটা আবার ফিল আপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 7 স্টার একটু কাইন্ডলি বলি, হ্যাঁ 1-2 মিনিট করে প্লিজ। জি, কেউ হাত না তুললে তাকে দেওয়ার কোনো সুযোগ নেই, হাত তুলতে হবে। আমরা আমাদের একজন নতুন এই প্রোগ্রামে একেবারে প্রথম আসছে 6 স্টার, আমরা আমিনুল ইসলামকে আমরা সুযোগটা দিতে যাচ্ছি। আমিনুল ইসলাম। জি আমিনুল ইসলাম বলেন, প্রোগ্রাম সম্পর্কে গত একদিনের আলোচনা আপনার কি জানলেন বুঝলেন একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এই করোনা অবস্থায় আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার বিশেষ করে অনেক ভালোবাসার আমার স্যার শামসুদ্দিন স্বপন বসকে এবং আমার সিনিয়র আপলান যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার আলহামদুলিল্লাহ অবু স্যারকেও। তো বস, আমার শেয়ারিং এ আমি বলতে চাচ্ছি
গতকালের ট্রেনিংটাতে আমি দুঃখিত, কারণ আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি। বিকাল আমার একটা ইমার্জেন্সি কাজের জন্য আমাকে লিভ করতে হয়। আসরের আগ পর্যন্ত আমি ছিলাম। তো ওইখান থেকে আমি যতটুকু শিখেছি, ইনশাল্লাহ কিছু নোট করেছি। আহ, তার মধ্যে থেকে কিছু নতুনত্ব আমার ভিতরে আসছে, যেটাকে আমি কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমি আমার টিমটাকে নিয়ে ভালো একটা কাজের উদ্দীপনা আমি ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আহ, বিশেষ করে স্কিল ডেভেলপ বা চিন্তাধারা কাজের যে প্ল্যানিং গুলো, আহ, মোটামুটি সবকিছু। আর টোটাল ভিডিওটা যেহেতু ইউটিউবে আছে, তো এই সিস্টেমটা করার কারণে উপস্থিতদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, নাজমুল হাসান স্যারকে। তো ওইখান থেকে আমি অলরেডি ডাউনলোড করেছি, আমি ওটা দেখে বাকি টোটাল গতকালের যে ট্রেনিংটা মিস করেছি ওটা সারমর্মটাই করে ইনশাল্লাহ আমি ওটা সকল কারো কাজগুলো আমি বাস্তবায়নের চেষ্টা করবো অবশ্যই। জি, জি স্যার, ধন্যবাদ ধন্যবাদ স্যার। আমাকে সময় দিতে। আমরা আমাদের হাত তুলেছেন শাহজাহান কবির এবং আব্দুর রাজ্জাক। আমরা আব্দুর রাজ্জাকের কাছে চলে যাচ্ছি। আব্দুর রাজ্জাক, আপনি কথা বলেন। আব্দুর রাজ্জাক দুর্ভাগ্যজনক ভাবে আমরা আব্দুর রাজ্জাককে কানেক্ট করতে পারছি না। সবুজ স্যার রেডি হলে বলেন। জি, আমি রেডি। তাহলে আমরা প্রোগ্রামে চলে যাই। জি ইনশাল্লাহ আজকে সৌভাগ্য যে আমাদের তো অনেক ভালো লাগার বিষয় যে অলরেডি 131 জন ইন করেছেন। আমি আবারও লিডারদেরকে রিকোয়েস্ট করব আমাদের স্যারের কাছে চলে যাওয়ার আগে যে কোনোভাবেই আমরা প্রোগ্রাম থেকে বারবার ইন আউট করব না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই মনোযোগ সহকারে একদম পুরো আমাদের ব্রেনটাকে খালি করে দিয়ে আমরা একটু শুনবো কিভাবে আমরা লোককে আমাদের দলে ইনভাইট করতে পারি, কিভাবে আমরা এই লোকগুলোকে আমার করে নিতে পারি, বা আমি একটা লোককে দাওয়াত দিলে সে কিভাবে আমার দাওয়াতটা গ্রহণ করবে, আমি কি রকম উপস্থাপনা করলে সে আমার দাওয়াত গ্রহণ করবে, এই বিষয়টির উপরে আমাদের স্যার কথা বলবেন। তো আমি স্যারকে সরাসরি রিকোয়েস্ট করবো যে স্যার আপনি আপনার প্রোগ্রামটি শুরু করেন। ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত আপনার প্রোগ্রামটি শোনার জন্য। থ্যাংক ইউ বস। আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। বিশেষ করে আপনারা সবাই জানেন যে আমরা এমন একটা সিস্টেমের সাথে সবাই সম্পৃক্ত আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আজকে এখানে সারা পৃথিবী মানে ফিউচার নিয়ে শঙ্কিত, তাদের ফিউচার কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ এটা নিয়ে সারা পৃথিবীর সবাই এখন শঙ্কিত। ইভেন আমি আপনাদেরকে কয়েকজনকে অলরেডি বলছি যে আমার এক কাজিন, তার নিজের রেস্টুরেন্ট বিজনেস আছে। সে আমাকে যেটা বললো যে তারা মানে সারা পৃথিবীর সকল ব্যবসায়ীদের অবস্থান হচ্ছে গত 3-4 মাসে তারা পুরোই মানে তাদের অ্যাডভার্টাইজিং, তাদের মার্কেট সবকিছু পুরাই নীল হয়ে গেছে। করোনার প্রবলেমটা যাওয়ার পর সবাইকে আবার নতুন করে আবার নামতে হবে, নতুন করে আবার বিজনেস শুরু করতে হবে, নতুন করে আবার ইনভেস্ট করতে হবে, নতুন করে আবার প্রস্তুতি নিতে হবে। এবং সেখানে এমন অবস্থা যে যারা 20 বছর ধরে বিজনেস করতেছে, 10 বছর ধরে, তাকেও পুনরায় আবার একটা বাজেট করে তাকে নামতে হবে তার মার্কেট বা তার আবার পজিশনটা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবং সে আমাকে যেটা বললো যে অনেক কোম্পানি আছে যে করোনার এই প্রবলেমের আগে তার খুব ভালো মার্কেট ছিল, বাট এখন হয়তো বা সে মার্কেটে টিকতে পারবে কিনা এটা নিয়ে তার আবার সন্দেহ আছে। যদি সে পুনরায় আবার চ্যালেঞ্জে এগিয়ে যেতে পারে তাহলে সে টিকবে, আর নাহলে সে হারিয়ে যাবে। ওকে, নতুন করে শুরু করতে হবে। এবং আগামী 1 বছর বলছে যারা নতুন করে আবার নামবে সবাইকে আগামী 1 বছর আবার পুনরায় আগের মার্কেটে ফিরে যেতে মিনিমাম 1 বছর থেকে 1.5 বছর লাগবে। কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে আমরা এমন একটা সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়েছি, এমন একটা কোম্পানির সাথে আমরা কাজ করার সুযোগ পাইছি, যেখানে এই লকডাউনের মধ্যে আমাদের কিন্তু একদিনও আমাদের বিজনেস বন্ধ ছিল না আল্লাহর রহমতে। আমাদের 1 মিনিটও আমাদের বিজনেস বন্ধ ছিল না, আমাদের 1 সেকেন্ডও আমাদের বিজনেস বন্ধ ছিল না। এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো মাস নাই যে আমাদের ক্লোজিং হয় নাই, আমাদের বোনাস হয় নাই, আমাদের ইনকাম হয় নাই। এর চেয়ে আর বড় আমরা যে সবসময় নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি বলি, রয়্যালিটি ইনকাম, যে আপনি ঘরে বসলে একসময় আপনার ইনকাম আসবে, আপনি ঘর থেকে বেরোতে না পারলেও ইনকাম আসবে। এটা তো আর এক্সাম্পল, তার বড় এক্সাম্পল তো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। 2-3 মাস লকডাউন হওয়ার পরে আমাদের অনেক লিডার
7 স্টার 8 স্টার আমার টিমের আমি দেখছি আমার একজন 8 স্টার মানে মানে আমার কয়েকজন 8 স্টার 7 স্টার 15,000 20,000 25,000 30,000 টাকা পর্যন্ত তারা বোনাস আর্ন করছে এই লকডাউনে। তার মানে কি? তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের লাইফটা আসলে স্টেবল একটা পর্যায়ে চলে আসছে, সিকিউরড একটা জায়গা অলরেডি। আমরা যারা 7 স্টার 8 স্টার আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের লাইফটা মোটামুটি একটা সিকিউরড একটা জায়গা আমাদের চলে আসছে। যে এখন 1 মাস 2 মাস যেখানে মানুষ কোটি টাকা 2 4 5 কোটি টাকা বিনিয়োগ করে বিজনেস করেও 5 বছর 7 বছর সেই স্ট্রাগল করে এসে আজকে সে শূন্য হয়ে গেল, অথচ আমরা আল্লাহর রহমতে এখানে যারা 7 স্টার 8 স্টার আছি আমরা 2 4 10 কোটি টাকা বিনিয়োগও করি নাই, হ্যাঁ, বা আমাদের ওরকম কোনো ঝুঁকিতে না গিয়েই বরং আমাদের বিজনেসও কন্টিনিউ আছে, আমাদের ইনকামও কন্টিনিউ আছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে আমরা আমাদের জীবনে টিএনসিটা শুরু করার সময় যে সিদ্ধান্তটা নিয়েছি আমাদের সিদ্ধান্তটা কোনোভাবে রং ছিল না, বরং আমাদের সিদ্ধান্তটা 100% রাইট ছিল। যারা বলছে যে না তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, এই লকডাউন বা এই করোনা এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে আসলে তারা যেটা বুঝছে ওইটাই ভুল ছিল। এবং আগে আমাদেরকে বলতো যে শুধু নেটওয়ার্ক মার্কেটিং করলে হয় না বা শুধু এই ধরনের কোম্পানিতে কাজ করলে হয় না, পাশাপাশি কিছু করো। কেন? বলে যে ওগুলো সিকিউর, হ্যাঁ, যে ওগুলো সিকিউর, তুমি পাশাপাশি একটা চাকরি করো, পাশাপাশি একটা ব্যবসা করো, ওগুলো সিকিউরিটি আছে। আবার টিএনসি বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এগুলো কোনো সিকিউরিটি নেই, এগুলো কোনো বিশ্বাস নেই। গত 3 মাসে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি আসলে কোনটা সিকিউর, ওটা তাদের বোঝার ভুল। এটাই তো সফল এবং ব্যর্থ মানুষগুলোর পার্থক্য। আমি গতকালকে বললাম না, সফল মানুষগুলা সঠিক সময়ে সঠিক কাজটি সঠিকভাবে করে সফল মানুষগুলো, আর অসফল মানুষগুলা সবসময় ভুল পথে চলতে থাকে। ওকে, তা আমি আপনাদের সবাইকে সবসময় রিকোয়েস্ট করবো, আল্লাহকে যখনই নামাজ পড়বেন আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি আল্লাহকে রিকোয়েস্ট করবেন যে আল্লাহর কাছে চাইবেন সবসময় যে আল্লাহ তুমি আমাকে টিএনসির জন্য কবুল করে নাও, এবং তুমি টিএনসিতে আমি যেন থাকতে পারি, আমি যেন কাজ করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো এবং শুকরিয়া আদায় করবে। তাহলে আল্লাহ খুশি হয় যে আল্লাহ তুমি আমাকে টিএনসির সাথে সম্পৃক্ত করে দিছো, তোমার কাছে লাখ কোটি শুকরিয়া। সবাই সবসময় শুকরিয়া আদায় করবে, যেটা আমি প্রতি মুহূর্তে করি, আমি প্রতিনিয়ত করি। বিশ্বাস করবেন না, আমি আজ থেকে 4-5 বছর আগেও আমি আজকে যে লাইফটা লিড করতেছি আমি ভাবিই নেই যে এরকম একটা লাইফে আমি আসতে পারবো, কারণ আমি একদম নিচে পড়ে গেছি। মানে আমি গত 3-4 দিন আগে আমার ক্রিকেটকে বলতেছিলাম যে 2016 সালে আমি যদি টিএনসিটাকে না পেতাম আজকে হয়তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যেত, আমি বাঁচতাম কিনা এটা সন্দেহ আছে। আমার এক ফ্রেন্ডকে বলতেছিলাম, আমি আবার কখনো আমার পেছনকে বলি না, আমি সব কথা শেয়ার করি সবার সাথে, অকপটে আমি শেয়ার করি। আমি বলছিলাম যদি আমি টিএনসিটা 2016 সালে না পেতাম, আমি যে পরিমাণ মেন্টাল স্ট্রেসে ছিলাম, আমার ফিনান্সিয়াল অবস্থাটা যতটা নড়বড়ে ছিল, আমার পারিবারিক অবস্থা যতটা ক্রাইসিসে ছিল, বা আমার যে অবস্থান ছিল, আমার এতদিনে ডায়াবেটিস, প্রেশার, আমার চুল সব পড়ে যেত। আমি ধরেন এখন যে অবস্থা বুড়ো হয়ে যেতাম, ধরেন বয়সের চেয়েও দ্বিগুণ হতে আমাকে দেখতে লাগতো, কারণ মেন্টাল স্ট্রেসে মানসিক টেনশনে আমি অসুস্থ হয়ে পড়তাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে ওই জায়গা থেকে আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এই যে ট্রেনিং গুলো আমাদের হয়, এই ট্রেনিং গুলাকে শুধু যদি ভালো লাগার বিষয় মনে না করে, যদি এই ট্রেনিং গুলাকে নিজের মনের মধ্যে ধারণ করে, যদি এই ট্রেনিং গুলাকে মনে করেন যে এই কথাগুলাই আমার পথ চলার সাথী, এগুলা নিয়েই আমাকে আমার সফলতার ইতিহাস রচনা করতে হবে, যদি কথাগুলোকে নিজের মনে ধারণ করে নিতে পারেন, পাশাপাশি এটা যদি কর্মক্ষেত্রে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের সফলতা সুনিশ্চিত আল্লাহর রহমতে। ওকে, কারণ আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আমি যে ট্রেনিং গুলো করাচ্ছি এগুলাই মূলত বেসিক ট্রেনিং, এগুলাই মূল ট্রেনিং। এই বিষয়গুলোই আপনার মাথা থাকলে আপনি এখানে ভালো করতে পারবেন। তো আমি গতকালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমি বিষয়গুলো আবার একটু হাইলাইট করতেছি। সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে যেটা বললাম যে জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদেরকে কোথাও না কোথাও কাজ করতে হবে, এটা কনফার্ম। এবং যত কাজে আমরা পৃথিবীতে করি না, এটার পেছনে যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে সফল হওয়া। আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই সুখী হতে চাই। একজন চাকরিজীবী সে কাজ করে, সেও সফল এবং সুখী হওয়ার জন্য কাজ করে। একজন ব্যবসায়ী সেও সফল এবং সুখী হওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ সফল এবং সুখী হওয়ার জন্য কাজ করে। এখন আপনি আপনার জীবনে আপনি যত মেধাবী হন, আপনি যত যোগ্যতা সম্পন্নই হন না কেন, সফল হওয়ার জন্য যে জিনিসটা সবার আগে লাগবে সেটা হচ্ছে সফল হওয়ার একটা রাস্তা আপনাকে সিলেকশন করে নিতে হবে। কারণ আপনি কখনো সিলেটের রাস্তায় চলে কখনো আপনি চট্টগ্রাম খুঁজে পাবেন না, আপনাকে চট্টগ্রামের রাস্তা গিয়েই চট্টগ্রামটা খুঁজে নিতে হবে। তাহলে অসফল রাস্তায় চলে কখনো আপনি সফল হতে পারবেন না। যেটা টম হপকিন্স বলছে যে সফলতার জন্য আজকে আগে আপনাকে ঠিক করতে হবে যে আসলে আপনি কি চান, যেটা চাচ্ছেন সেটা কোথায় আছে।
সেটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে আপনাকে ওই রাস্তাটাতে নিজের মধ্যে 6টা জিনিসের ডেভেলপমেন্ট করার জন্য আপনাদেরকে বলছি। নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনাদের মনে আছে কিনা আমি কি কি বলছিলাম? মনে আছে আপনাদের? ডেভেলপ ইউর নলেজ, ডেভেলপ ইউর থিঙ্কিং, ডেভেলপ ইউর ওয়ার্ক স্কিল, হ্যাঁ, ডেভেলপ ইউর প্ল্যানিং। হ্যাঁ, মনে আছে কথাগুলো? যে এই বিষয়গুলোর আপনার মধ্যে কি করতে হবে? ডেভেলপমেন্ট করাতে হবে। কারণ টিএনসি বেস্ট, টিএনসির প্রোডাক্ট বেস্ট, টিএনসি সিস্টেম বেস্ট, সবকিছু বেস্ট হওয়ার পরে আপনি ফেল করবেন যদি আপনি বেস্ট না হন। গাড়ি খুব ভালো গাড়ি, ধরেন মার্সিডিজ বেঞ্জ গাড়ি, গাড়ির ইঞ্জিনও খুব ভালো, গাড়ির টাঙ্কিও পুরা অকটেন দিয়ে ভরাট করা আছে, চাকাও ভালো, এভরিথিং ওকে, ব্রেকও আছে, সব ঠিক আছে, বাট ড্রাইভার ভালো না। বলেন তো গাড়িটা কি হবে? কিছুক্ষণ পরে গাড়িটা কিন্তু রাস্তা থাকবে না, স্টার্ট দেওয়ার পর তখন গাড়ি খাবে। ঠিক একই রকম টিএনসি বেস্ট, টিএনসি প্রোডাক্ট বেস্ট, টিএনসি সিস্টেম বেস্ট, আপনার আপলাইন বেস্ট, আপনার টিম বেস্ট, বাট যদি আপনি বেস্ট না হতে পারেন, যদি আপনি নিজের মধ্যে যোগ্যতাগুলো অর্জন না করতে পারেন, সবকিছু বেস্ট হওয়ার পর আপনি ফেল করবেন, বিকজ ইউ আর নট বেস্ট। তো যদি আপনি আপনার লাইফে সফল হতে চান, সবার আগে যে বিষয়টা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার নিজেকে ডেভেলপ করতে। আর আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর উপরে সবার আগে নিজের ডেভেলপমেন্টটা তৈরি করতে হবে যদি আপনি আপনার জীবনে সফল হতে চান। এরপরে কি বললাম? যে আপনাকে যখনই আপনি সফল হওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেবেন, যখনই আপনি কাজ করতে আসবেন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা কখনো কাউকে রাস্তা দেখায় না, কোন পথে চলতে হবে কখনো পথ দেখায় না, বাট যখন কেউ নিজ উদ্যোগে খুঁজে একটা পথ ধরে হাঁটতে থাকে তখন তারা তাকে সেই পথে বাধা প্রদান করে। তাদের কাজই হচ্ছে বাধা দেওয়া, কারণ তার আর অন্য কোনো কাজ নেই, হয় সে বেকার, নাহলে সে এমন কোনো কাজ করে যে কাজ দিয়ে জীবনে কোনো কিছু অর্জন করা যাবে এটা সে বুঝে ফেলছে। এই জন্য সে চায় না যে তার সমাজের আরেকজন ব্যক্তি সেই জিনিসটা অর্জন করুক, যার জন্য তারা আমাদেরকে বাধা দেয়। তো এই জন্য আমি বললাম যে পৃথিবীতে সমালোচনার সম্মুখীন হয় নাই সফল হয়েছে, বা পৃথিবীতে বাধার সম্মুখীন হয় নাই সফল হয়েছে একজন মানুষের খুঁজে পাওয়া যাবে না, বরং প্রত্যেকটা সফল মানুষই বাধা ফেস করে তাকে সফল হওয়া লাগছে। এই যে মেসি, আজকে মেসি যে মেসি হলো, আজকে নেইমার যে নেইমার হলো, আচ্ছা আপনাদের কি মনে হয় যে মেসি যখন ফুটবলটা নিয়ে মাঠে নামছে তখন তার বিরোধী দলের সকল প্লেয়ার তাকে রিকোয়েস্ট করছে, জি স্যার আসেন, আমরা সবাই, আপনি সিনিয়র বড় ভাই আসছেন গোল দেওয়ার জন্য, আপনাকে একটা সুযোগ করে দিচ্ছে, আপনি আমাদেরকে 4-5টা গোল দিয়ে দেন, এরকম করছে? নাকি মেসিকে 12 জন প্লেয়ারে 24 বার করে ব্লক করছে সে যেন গোল না দিতে পারে, 12 জন প্লেয়ারে 50 বার বাধা প্রদান করছে, পারানে তার গেঞ্জি টান ধরে জার্সি টান দিয়ে ধরে রাখছে, তাকে লাথি মারছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে। আমি এমন ফুটবল খেলা দেখছি যে তাদের এত জোরে ধাক্কা মারছে বা তার হাতের এমন জোরে থাপ্পড় খাইছে যে তার ফেটে রক্তই বের হয়ে গেছে। তাহলে সকল বাধা ফেস করে নেইমার যখন গোলটা দিছে, মেসি যখন গোলটা দিছে, তখনই নেইমার হয়েছে, তখনই মেসি হয়েছে। এখন মাঠে কিন্তু মেসি একা নামে নাই, অসংখ্য প্লেয়ার নামছে, বাট মেসি হয়েছে কেন? সে সকল বাধা ফেস করে সে সামনে যেতে পারছে, গোল দিতে পারছে, জন্য সে মেসি হয়েছে। আর যারা সকল বাধা ফেস করে সামনে যেতে পারে নাই তারা মেসি হতে পারে নাই। ঠিক একই রকম টিএনসিতে এরকম অসংখ্য মানুষ জয়েন করছে সফল হওয়ার জন্য, বাট বহু লোক সফল হতে পারে না। এর অন্যতম কারণ ছিল যে তারা এই বাধাগুলোর কাছে তারা হেরে গেছে, তারা বাধা গুলোকে ফেস করে তারা সামনে যেতে পারে নাই। আপনাদের সবাইকে আমি এখনো বলতেছি, আপনাদের কি মনে হয় যে কামরুজ্জামান বসের সোনার চামচ মুখে দিয়ে এসে টিএনসি রানার ডিরেক্টর হয়ে গেছে? আপনাদের কি মনে হয় যে শামসুদ্দিন স্বপন বস সোনার চামচ মুখে দিয়ে এসে স্টার গোল্ডেন লাইন হয়ে গেছে? না, অসংখ্য বাধা তারাও ফেস করছে, এবং তারা যে বাধাগুলো ফেস করছে আপনি হয়তো বা তার চেয়ে কম বাধা ফেস করবেন বা তার চেয়ে ভালো বাধা ফেস করবেন। যাই করেন না কেন, যাই করেন না কেন, আপনি যদি বাধাগুলোকে ফেস করে টিকে থাকতে পারেন, সামনে যেতে পারেন, তাহলে আপনি সফলতার সন্ধানটা আপনি পাবেন। কারণ সফলতার রাস্তা কখনো স্মুথ হয় না, সফলতার রাস্তাটা সবসময় কণ্টকাকীর্ণ হয়, বাধায় পরিপূর্ণ হয়, কাঁটায় পরিপূর্ণ হয়। যদি সফলতার রাস্তা স্মুথই হতো তাহলে পৃথিবীর 100 ভাগ মানুষ সফল হয়ে যেত, 95% মানুষ ব্যর্থ হতো না, মাত্র 5 ভাগ মানুষ সফল হতো না। বাধা থাকে বলেই অধিকাংশ মানুষ ব্যর্থ হয়, আর যারা এই বাধাকে ফেস করে সামনে যেতে পারে তারাই সফল হয়।
আর আপনারা যেন বাধাটাকে ফেস করে সামনে যেতে পারেন, সেজন্য আমি বলছি যে আপনাদের নিজের মধ্যে 7টা বিষয় ডেভেলপমেন্ট করাতে হবে যদি জীবনে সফল হতে চান। নিজের মধ্যে ডেভেলপ করাতে হবে, একই সাথে আপনার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের মধ্যে 7টা বিষয় ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে। কারণ আপনার টিমে একটা মানুষ যখন জয়েন করবে, সে একটা মানুষ হিসেবে জয়েন করে, বাট তাকে মানব সম্পদে রূপান্তরিত করার দায়িত্বটা হচ্ছে আপনি। তাহলে 7টা বিষয় কি বলছি? 1 নাম্বার হচ্ছে বিলিভ, বিশ্বাস। 2 নাম্বার হচ্ছে ড্রিম, স্বপ্ন। এগুলো নিয়ে কালকে আমি বিস্তারিত কথা বলে গেছি, আমি এখন শুধু মনে করিয়ে দিচ্ছি। আপনাকে 1 নাম্বার করতে হবে বিশ্বাস, 2 নাম্বার করতে হবে দেখতে হবে একটা ড্রিম, স্বপ্ন। 3 নাম্বার এই স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য আপনার একটা সঠিক অ্যাটিটিউড তৈরি করতে হবে। সফল মানুষগুলোর অ্যাটিটিউড আপনার মধ্যে নিয়ে আসতে হবে। কখনো মনের অজান্তে ভুল করে নেগেটিভ কথা মুখ দিয়ে বলতে পারবেন না। যেদিন আপনি নেগেটিভ কথা মুখ দিয়ে একবার বলে ফেলছেন, আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনটাকে আপনি ধ্বংসের দিকে নিয়ে চলে গেছেন। নাম্বার 3 কি বললাম? অ্যাটিটিউড, সঠিক একটা মানসিকতা। অলওয়েজ পজিটিভ থাকবেন। আমাকে একজনে বলতেছে, বস অলওয়েজ কি পজিটিভ থাকা সম্ভব? আমি আপনি চেষ্টা করলে সম্ভব, এটা কঠিন কাজ, কিন্তু চেষ্টা করে করতে হবে। কোনোভাবেই মনের অজান্তে কখনো নেগেটিভ বলা যাবে না। এবং আপনারা যখন কেউ আমার সাথে নেগেটিভ বলেন, আমি কিন্তু সাথে সাথে কিন্তু আমি নোট ডাউন করে ফেলি। আজকে আমার এক ডিস্ট্রিবিউটর আমাকে মেসেঞ্জারে চ্যাট করছে, তার 2 জন 6 স্টার একটা কাজ, এই কাজটা করতে পারবে না। শুনলে অবাক হবেন, কথাটা ছিল তার 2 জন 6 স্টার মাত্র $50 করে সেল করতে পারবে না। এটার মতো নেগেটিভ কথা পৃথিবীতে আরেকটা আছে বলেন তো? আপনি যদি তার ডাউনলাইন গুলোকে যদি বলেন, দেখবেন তারা বলবে যে হ্যাঁ বস অবশ্যই সেল করতে পারবে, কিন্তু সিনিয়র লিডারে বলে দিতে পারবে না। তার মানে কি নেগেটিভটা কিন্তু আমরা প্র্যাকটিস করে ফেলতেছি। তো আমি এই জন্য বলবো যে আপনি কখনো আপনার মুখ দিয়ে নেগেটিভ কথা বলবেন না, আপনি সবসময় বলবেন ইয়েস। এই ইয়েস 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 এই কথাটা আপনারা মনে মনে এখন জিকিরের মতো করে প্র্যাকটিস করেন। কারণ ইয়েস শব্দটার অর্থ হচ্ছে ইউর এক্সপেক্টেড সাকসেস। একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আপনার মধ্যে তৈরি হবে। এরপরে কি বলছি? আপনার গোল সেট আপ, লক্ষ্য নির্ধারণ করতে হবে। স্বপ্ন দেখছেন আপনি বাড়ির মালিক হবেন, এখন একটা র্যাঙ্কে আপনি 6 স্টার হয়ে তার বাড়ির মালিক হতে পারবেন না। আপনাকে একটা র্যাঙ্ক টার্গেট করতে হবে যে আমি গোল লাইন হব, আমি ডিরেক্টর হব। কারণ ওই পজিশনে গেলে আপনার মধ্যে ওই পরিমাণ অর্থ আসবে, দেন আপনি বাড়ি গাড়ি যা দরকার আপনি সবকিছু করতে পারবেন। এবং গোল মানে কি? ড্রিম প্লাস ডেট। আপনি কবে কোনটা নেবেন? আমরা অনেক সময় আছে, আমরা আমাদের স্বপ্ন দেখি কিন্তু ডেট সেট করি না। এখন আপনি যখন কোন একটা স্বপ্ন দেখেন, এটা কিন্তু দরখাস্ত করে আল্লাহর কাছে পৌঁছায় যায়। বাট আপনি যখন ডেটটা দেন না, তখন আল্লাহ তো কনফিউজড হয়ে যায় যে আপনাকে কবে দিবে। ধরুন আপনি আপনার স্কুলের শিক্ষকের কাছে ছুটির জন্য দরখাস্ত লিখছেন যে স্যার আমার বোনের বিয়ে, আমার 3 দিনের ছুটি লাগবে, এই কথা বলে দরখাস্ত লিখছেন, কিন্তু কোন 3 দিন ছুটি দেন নাই, ডেটটা আপনি লেখেন নাই যে আপনার কোন 3 দিন ছুটি লাগবে। এখন আপনি ডেটটা লেখেন, স্যারে বলেন তো আপনাকে কোন 3 দিন ছুটি দিবে। তারা চিন্তা করবে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার পর তো একটা ছুটি আছে, তখন ওরা দিয়ে দিবেন। তাহলে আপনি তো আপনার সঠিক সময় সেটা পাবেন না। তাহলে যখন আপনারা কোনো একটা স্বপ্ন দেখবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, আপনারা অবশ্যই ডেট দিয়ে চাইবেন যে আমি অমুক সালের এত মাসে এটা আমি অর্জন করবো। তাহলে আল্লাহ ওই অনুযায়ী আপনার জন্য বরাদ্দ করবে, ওই অনুযায়ী আপনার কাজগুলো হবে। ওকে, এই জন্য গোল সেট করতে হবে। গোল সেট হচ্ছে ডেট দিয়ে আপনার টার্গেটটা আপনাকে নিতে হবে। এরপর হচ্ছে এখন গোল তো সেট করলেন, এবার করতে হবে কি? পরিকল্পনা। কালকে আমি বলছি সমাজের 4 ধরনের মানুষ বসবাস করে, মনে আছে কিনা? যে এক শ্রেণীর মানুষ কোনো প্ল্যান করে না, শুধু কাজ করে, এরা কখনো গন্তব্যে যেতে পারে না। এক শ্রেণীর মানুষ বা গেলেও অনেক দেরিতে যায়। আর এক শ্রেণীর মানুষ তারা শুধু কাজ করে, কোনো প্ল্যান করে না। সরি, মানে প্ল্যান করে কোনো কাজ করে না। একটা হচ্ছে কাজ করে প্ল্যান করে না, আর একটা হচ্ছে প্ল্যান করে কোনো কাজ করে না। একটা হচ্ছে কাজও করে না প্ল্যানও করে না, এটা তো হচ্ছে পুরোটাই বাতিল। আর এক শ্রেণীর মানুষ তারা পরিকল্পনা করা, সেই পরিকল্পনা যে কাজ করে, এই জন্য তারা সফল হয়ে যায়। তো এখন আপনি একটা গোল সেট করছেন, এটা তার এমনি এমনি অর্জন হবে না, একটা পরিকল্পনা লাগবে কিভাবে এটা আপনি করবেন। হ্যাঁ, একটা পজিটিভ পরিকল্পনা লাগবে। এরপরে আপনার লাগবে প্ল্যানিং এর পর কি লাগবে? কি বলছি মনে আছে আপনাদের? নন স্টপ অ্যাকশন। কন্টিনিউ কাজটা করে যেতে হবে আপনাদেরকে। কাজ কখনো কম হবে, কখনো বেশি হবে, বাট সর্ব অবস্থায় আপনাকে অ্যাকশনে থাকতে হবে, বিকজ নো অ্যাকশন নো রেজাল্ট। শত পরিকল্পনা করলেও আপনি যদি অ্যাকশন না করেন, তাহলে কখনো আপনার কোনো রেজাল্ট আসবে না। এবং আরেকটা কথা আছে, কাজ করলে কাজ হবে। আপনি কাজ করেন, দেখবেন কাজ হবে।
যারা বলছে করোনার ভিতরে কাজ হবে না, তাদের হয় নাই। আর যারা বলছে কাজ হবে, তাদের হয়েছে। কারণ ওরা কাজ করছে, এই জন্য ওদের কাজ হয়েছে। আর আপনি হবে না বলে বসে গেছেন, আপনার কাজটা হয়নি। এই যে অ্যাটিটিউড দেখছেন, আবার সে আগের জায়গায় চলে আসলাম। যে অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কিভাবে বিষয়টাকে দেখতেছেন। কেউ করোনাটাকে নিচ্ছে সুযোগ হিসেবে, আমি তো এটাকে বিশাল সুযোগ হিসেবে নিচ্ছি। কেন জানেন? কারণ আমি মনে করি যে করোনার এই প্রবলেমটা আমাদের জন্য অনেক অপরচুনিটি তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আপনাদের জন্য বেশি অপরচুনিটি তৈরি করে। আজকের ট্রেনটা আপনাদেরকে করা লাগতো মিনিমাম 500 টাকার টিকিট করে। এরপরে গাড়ি ভাড়া, যারা ঢাকার বাইরে আছেন, ঢাকা এসে গাড়ি ভাড়া দেওয়া লাগতো মিনিমাম 500 টাকা, 1000 টাকা। এরপর ঢাকা থেকে আপনাকে হোটেলে থেকে ট্রেনিং করা লাগতো। এরপরে আপনার খাওয়া খরচ সব মিলে আপনার 1.5 থেকে 2000 টাকার ট্রেনিংটা বরাদ্দ করার জন্য করতেন। থাকতেন কষ্ট করে, হল রুমে ঠিক করে বসতে পারতেন না, ফ্লোরে বসতেন, গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে, কত ঝামেলা আপনাদেরকে হইতো। বাট এখন আপনি আপনার বেডরুমে শুয়ে শুয়ে ট্রেনিং করতেছেন। এর চেয়ে বেস্ট অপরচুনিটি, এর চেয়ে বেস্ট সুযোগ আপনার জীবনে আর আসবে কিনা আমার মনে হয় না। তো এটাকে আপনি যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে না দেখেন, তাহলে আপনি কিভাবে সফল হবেন? সিম্পল বিষয়টা আপনি সঠিকভাবে দেখতে পারতেছেন না। এরপরে আসেন, আরো কত সুবিধা আপনারা বলি। অর্থ বাঁচাই দিলাম, কষ্ট বাঁচাই দিলাম। নাম্বার 3, আপনি সবসময় শুনতেন কার কথা? এখানে যারা পার্টিসিপেন্ট আছেন, প্রায় মনে হয় 150-র মতো পার্টিসিপেন্ট আছেন। এর মধ্যে 70-80 জন জীবনে আমার ট্রেনিং পাওয়ার কোনো সুযোগই ছিল না। কারণ আপনারা জানেন যে আমি অন্য কোনো টিমে আমি ট্রেনিং করাই না, আমি শুধু আমার টিমের ট্রেনিং গুলো করাই। তাহলে আপনারা তো আমার ট্রেনিং পাওয়ার কোনো অপশনই ছিল না। এরপরে ফখরুল হাসান স্যারের ট্রেনিং করার কোনো অপশন ছিল না আপনাদের, বছরে একটা পাইতেন আপনারা। এরপরে মাহবুবুর রহমান স্যারের ট্রেনিং বছরে একটা পেতেন। হ্যাঁ, শামসুদ্দিন স্বপন বসকে কয়দিন পর পর পেতেন আপনারা। কিন্তু অথচ এই করোনা এসে আমাদেরকে একদম ক্লোজ করে ফেলছে, একদম কাছাকাছি। সপ্তাহে একবার সিনিয়রদের সাথে আপনার কথা হচ্ছে, শুনতেছেন তাদের কথা। হ্যাঁ, তাহলে সিনিয়র এবং আমাদের, এখন সিনিয়র কেন বলা হয়েছে জানেন? তার কাছে এই বিজনেসের একটু এক্সট্রা মেধা আছে, যেটা আমার আপনার মধ্যে এখনো নেই। তো তারা যখন আমাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করবে, এটাতে আমরা আরো সমৃদ্ধশালী, ওই যে বলবো নিজেকে ডেভেলপ করতে হবে বলছি না, তাদের কথাগুলো শুনে আমরা আরো বেশি নিজেকে ডেভেলপ করতে পারবো। এরপর আসছেন, এটা বললাম যে আমাদের সুবিধাগুলো। আরো একটা বড় সুবিধা বলি, আপনি আপনার একটা গেস্টকে সারা জীবন আপনি প্ল্যান দেখাইতেন। আপনি চাইলেও আমাকে ময়মনসিংহ যাইয়া প্রতি মাসে মাসে প্রতি সপ্তাহে ওপিবি করানোর কোনো অপশন নাই। আপনি চাইলেও বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাকে ওপিবি করাইতে পারতেন না। বাট এখন আপনার গেস্টটাকে সরাসরি আমি ওপিবি করে দিচ্ছি। হ্যাঁ, এর চেয়েও আর কি সুবিধা আপনি চাচ্ছেন বলেন? আমি তো মনে করি যে ব্যবসাটার জন্য আগে আপনাদেরকে ব্যবসার কাছে আসা লাগতো, আর এখন ব্যবসা আপনার কাছে চলে গেছে। আপনাকে এখন কষ্ট করে ব্যবসার কাছে আসা লাগে না, ব্যবসা আপনার ঘরে চলে গেছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। এরপরে আসেন, এই যে জুম সিস্টেমটা চালু হওয়ার কারণে শুধু বাংলাদেশ না, আপনি সারা বিশ্বে, আমাদের এই করোনার ভিতরে আমার মালয়েশিয়া থেকে আমার টিমের ডিস্ট্রিবিউটর জয়েন করছে, সৌদি আরব থেকে আমার টিমের ডিস্ট্রিবিউটর জয়েন করছে, তারা জুমের ওপিবি দেখে জয়েন করছে। অথচ এই লোকটা দেখা গেছে যার আন্ডারে জয়েন করছে, সেই লোকটারে গত 2 বছর ধরে চিনে, কিন্তু জুম সিস্টেমটা না হওয়ার কারণে, করোনা প্রবলেমটা না আসার কারণে জুম ট্রেনিং এ শুরু হয় না, সে সুযোগটা পায় নাই। বাট এই সুযোগে সে কিন্তু কাজটা ঠিকই করে ফেলছে। হ্যাঁ, তার মানে কি? বিশাল অপরচুনিটি। এখন দৃষ্টিভঙ্গি, আপনি কোন দৃষ্টিতে দেখেন? আপনি যদি বিষয়টাকে পজিটিভলি দেখেন, তাহলে আপনি এটার ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি নেগেটিভলি দেখেন, তাহলে আপনি খারাপ রেজাল্ট পাবেন। আমার প্রশ্ন হচ্ছে ভাই, একটা বিষয়কে নেগেটিভ দেখে কোনো লাভ আছে বলেন? আমি আমার জীবনে সবসময় এটা মনে করি, যেমন আমাকে যখন জুমের কথা বসে বলছে, আমি চিন্তা করলাম এটা নিয়ে নেগেটিভ চিন্তা করলে আমার কি লাভ হবে? আমি দেখছি কোনো লাভ নেই, তো আমাকে এটা করবো কেন? কিন্তু পজিটিভ দিক চিন্তা করলে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি সম্ভাবনাটা রাস্তার জন্য আমি চলি। আমাদের দৃষ্টিভঙ্গি এবং কাজটা সর্ব অবস্থা আপনাকে পজিটিভ থাকতে হবে। আমাদের মধ্যে একটা অ্যাটিটিউড হচ্ছে, যখন আমাদের বিজনেসটা কম হয় আমরা তখন কাজ কম করি, যখন বিজনেসটা ভালো হয় তখন আমরা কাজ সিরিয়াসলি করি। আচ্ছা, আপনার শরীরে যখন জ্বর সর্দি কাশি হয়, আপনি অসুস্থ হন, তখন শরীরের বেশি যত্ন নেন, নাকি যখন আপনি সুস্থ থাকেন তখন বেশি যত্ন নেন? অবশ্যই অসুস্থ হলে আপনি বেশি যত্ন নেন। তাহলে যখন আপনার বিজনেস অসুস্থ হয়, তখন আপনি কেন যত্ন কমাই দিচ্ছেন? বরং তখন তো আপনার যত্ন আরো বেশি নেওয়া দরকার, তখন আপনার আরো বেশি সিরিয়াস হওয়া দরকার, আরো বেশি প্রস্তুতি নেওয়া দরকার। তো কাজ করার ক্ষেত্রে আমরা এই কথাগুলো মনে রাখবো। তো আমরা যখন কাজ করবো, আরো কিছু বিষয় আমাদের মাথা থাকতে হবে। মনে রাখবেন, টিএনসিতে যতগুলো মানুষ ফেল করছে, 90% মানুষ ফেল করার পেছনে অন্যতম কারণ ছিল, তারা মনে করছে টিএনসির কাজটা হচ্ছে পণ্য বিক্রি করা, প্রোডাক্ট সেল করা হচ্ছে টিএনসির কাজ। হকারি, সেলসম্যান,
ফেরিওয়ালার মতো তারা কাজ করছে, প্রোডাক্ট সেল। টিএনস বিজনেস কোম্পানির টার্গেট প্রোডাক্ট সেল করা, বাট এজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে যদি আমরা কেউ টার্গেট করি যে আমার কাজও প্রোডাক্ট সেল করা, তাহলে আপনি ভুল করবেন, আপনার সফলতা অনেক দেরিতে আসবে, এবং যত দেরিতে আসবে অতটা ধৈর্য আপনার নাই, এটাও শিওর, ততদিন আপনি টিকবেন না। এটার ইতিহাস হচ্ছে পূর্বে এরকম যারা এগুলো করছে তারা টিকে না, তারা হারিয়ে গেছে, তো আপনি করলে আপনি হারিয়ে যাবেন। তো আমাদের প্রতি আপনাদের সকল প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে প্রোডাক্ট সেলিং নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের বিজনেসের মূল যে থিমটা সেটা হচ্ছে বিজনেস সিস্টেম চালু করা। মনে রাখবেন, যারা সেলসম্যান, হকার, ফেরিওয়ালা, এরা কখনো ধনী হতে পারে নাই। তাহলে কারা ধনী হয়? বিজনেসম্যানরা ধনী হয়। আর বিজনেসম্যানরা কখনো পণ্য সেলস করে না, তারা হচ্ছে পণ্য বিক্রির সিস্টেম চালু করে। তো তাদের সিস্টেম ট্রেডিশনাল সিস্টেম, একটা স্টাইলে তাদের সিস্টেম, সেটা তারা সেলসম্যান নিয়োগ করে, মার্কেট তৈরি করে। আর আমাদের তো হচ্ছে আলাদা একটা সিস্টেম, সেটা হচ্ছে ম্যান টু ম্যান মার্কেটিং। আই মিন ইউ নিড এ নেটওয়ার্ক। আপনাকে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, একটা নেটওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে, এবং নেটওয়ার্ক সবাই তৈরি করতে পারে। দেখেন টিএনসিতে নেটওয়ার্ক সবাই জয়েন করে। আপনি এখানে টিএনসিতে আমরা এখানে 134 জন যারা আসি বা 40 জন, একজনও নাই যে আপনি গত 3 মাস ট্রাই করে একজনকে জয়েন করাইতে পারেন না, এটা কারো পক্ষে হয় না। বরং টিএনসিতে 2-4-5 জন লোককে ইনভাইট করলে 1-2 জন লোক জয়েন করে ফেলে। এখন যখন আপনার টিমে কেউ জয়েন করে, তার মানে কিন্তু আপনার নেটওয়ার্ক তৈরি হয় নাই, কেবল আপনি বীজ বপন করছেন। এখন এটাকে সুশিক্ষিত বানাইতে হবে, প্রশিক্ষণ দিয়ে একে এক্সপার্ট করতে হবে। ওকে দক্ষ আকারে যখন তৈরি করবেন, তখনই কেবল আপনি বলতে পারেন যে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। আর আপনি যদি স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি করতে চান, তাহলে আপনার মধ্যে এই 8টা বিষয়ের ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে। 8 স্টেপ ফর সাকসেস ইন দিস বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফল হওয়ার 8টা ধাপ। পৃথিবীতে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয়েছে, তারাই 8টা ধাপ ফলো করার কারণে সফল হয়েছে। আর যারা ফেল করছে, তারাই 8টা ধাপ না মানার কারণে তারা ফেল করছে। আপনারা কাইন্ডলি 8টা ধাপ দয়া করে নোট ডাউন করে রাখবেন, এবং আগের যে 7টা ধাপ বলছে 7টা ধাপও নোট ডাউন করে রাখবেন। বিকজ অফ আপনি ট্রেনিংটা, আমরা প্রত্যেককে কিন্তু ট্রেনার হইতে হবে। আপনি সারা জীবন আমাকে ট্রেনার হিসেবে পাবেন না, কিন্তু কথাগুলো আপনি এমন ভাবে নিজের মধ্যে রাখবেন যেন আপনাকে আবার এই কথাটা, কারণ এটা হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস, কপি বিজনেস। আপনি যা শিখবেন সেটাকে কপি করতে হবে, আর আপনার নিচের লেয়ার এগুলো আবার কপি করতে হবে। আপনি শুধু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুধু যদি আপনি নিজের জন্য কোনো বিদ্যা শিখেন, তাহলে হবে না। আপনাকে নিজের জন্য শিখতে হবে, একই সাথে এটা কপি করার সেই প্রস্তুতি আপনার মধ্যে থাকতে হবে, কারণ এটা হচ্ছে একটা ডুপ্লিকেশন বিজনেস। যত বেশি ডুপ্লিকেশন তৈরি করতে পারবেন আপনি, এখানে তত বড় সফল হতে পারবেন। তো আসেন আমরা এই 8টা ধাপ সবাই নিজেও ফলো করব, পাশাপাশি আমাদের টিমে ফলো করবো। আসেন 8টা ধাপের মধ্যে 1 নম্বর ধাপ কি? ট্রেনিং, প্রশিক্ষণ। গাড়ি মানে তেল ছাড়া যেমন গাড়ি চলে না, কারেন্ট ছাড়া যেমন লাইট চলে না, ঠিক তেমনি ট্রেনিং ছাড়া নেটওয়ার্ক মার্কেটিং চলে না। তো আপনি যদি আপনার জীবনে বিজনেস করতে আজ থেকে সফল হতে চান, আপনাকে অনেক বেশি ট্রেনিং করতে হবে। যদি বলেন কয়টা ট্রেনিং করতে হবে? অগণিত। যদি বলেন এই ট্রেনিং কবে শেষ হবে, তাহলে আপনি ধর্মে ফিরে যান। আমাদের ধর্মে বলছে দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নেই। তাহলে আপনাকে মাথা রাখতে হবে ট্রেনিংটা কবর পর্যন্ত শিখতে হবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ট্রেনিং করতে হবে। যারা 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, সবাইকে ট্রেনিং করতে হবে। তার মানে কি 7 স্টারকে ট্রেনিং করা লাগবে না? 100%। 8 স্টার 100%, ব্রোঞ্জ লায়ন 100%, সিলভার লায়ন, গোল্ড লায়ন, all ডিস্ট্রিবিউটর। একজন গোল্ড লায়ন, একজন ডিস্ট্রিবিউটর, একজন সিলভার লায়ন, একজন ব্রোঞ্জ লায়ন, একজন 8 স্টার, সবাইকে ট্রেনিং করতে হবে। কারণ ধর্মে বলছে দোলনা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নেই। এখন যখন একজন লিডার, একজন ডিস্ট্রিবিউটর 7 স্টার, 8 স্টার হওয়ার পর, ব্রোঞ্জ লায়ন হওয়ার পর, যখন সে আর ট্রেনিং মুখী হয় না, আসলে ট্রেনিংটা তো হচ্ছে একটা ফুয়েল, ট্রেনিংটা হচ্ছে চার্জ। একটা মোবাইল ফোন দেখবেন আপনি ব্যবহার করতে করতে একসময় তাকে চার্জ দেওয়া লাগে, চার্জ না দিলে ফোনটা বন্ধ হয়ে যায়। একটা গাড়ি যেরকম একটা সময় চলার পর তাকে পেট্রোল পাম্পে যাওয়া লাগে, ঠিক তেমনি আপনি যদি নিজেকে ধরেন যে আপনি একটা ইঞ্জিন বা আপনি একটা পরিবহন বা আপনি একটা মোবাইল ফোন, তাহলে ট্রেনিংটা হচ্ছে আপনার জন্য চার্জ।
আপনাকে চার্জ দিতে হবে। যদি বলেন আমি তো এইট হয়ে গেছি, আমাকে চার্জ লাগবে, আপনার আরো বেশি লাগবে। কেন? কারণ আপনি অনেক বড় একটা টিমের দায়িত্ব নিয়ে কাজ করেন। যে 3 স্টার, তার টিমে লোকজন নাই, তার ট্রেনিং কম করলেও চলে। সে যদি অ্যাক্সিডেন্ট করে, সে অনলি সিঙ্গেল অ্যাক্সিডেন্ট করবে। কিন্তু আপনি যখন 8 স্টার হয়ে গেলেন, ব্রোস্টাইন হয়ে গেলেন, তখন আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, অসংখ্য লোক আপনার সাথে অ্যাক্সিডেন্ট করবেন। আপনার গাড়িতে আপনি একা না, আপনার গাড়িতে আরো অসংখ্য লোক আছে। তো সেই জন্য যখন 8 হবেন, ব্রোস্টাইন আপনার ট্রেনিং আরো বেশি করতে হবে। না করলে কি হয় আসলে? না করলে একসময় দেখা যায় তার গাড়ির তেল শেষ হয়ে যায়। আপনি 8 স্টার হলেন, ব্রোস্টাইন হলেন, আপনি ট্রেনিং করলেন না, আপনার গাড়ির তেল শেষ হয়ে যাবে, চার্জ শেষ হয়ে যাবে। এখন একটা গাড়ির যখন তেল শেষ হয়ে যায়, তখন রাস্তায় একটা গাড়ি, আপনাদের একটা মোটর বাইক, অনেকে মোটর বাইক চালান, রাস্তা আপনার মোটর বাইকের তেল শেষ হয়ে গেছে, আপনি কি করবেন? গাড়ি তো চলবে না, কি করবেন? নেমে ঢেলবেন, ঢেলে নিবেন। কারণ ঠেলে নেওয়া কি এত সহজ? তো যারা এরকম ট্রেনিং করে না, তারা এক সময় ব্যবসাটা আর করে না, ব্যবসাটা ঠেলে ঠেলতে যেতে ক্লান্ত হয়ে যায়। একটা পর্যায়ে সে রাস্তায় বসে যায়, কারণ সে তো ক্লান্ত, তার তো তেল শেষ, সে এতক্ষণ ব্যবসাটা ঢেলছে, ব্যবসা করে নাই। তো ঢেলতে ঢেলতে তার চার্জ শেষ হয়ে গেছে, নিজেরই এবার চার্জ শেষ। এতদিন ছিল গায়ের চার্জ শেষ, এবার নিজের চার্জ শেষ। এইদিকে তার সাথে যারা ছিল, তার আপলাইন বা তার ডাউনলাইন, তারা ওভারকাম করে তারা সামনে চলে গেছে। একটা পর্যায়ে সে ভুল পথে ধাবিত হয়। ধরেন তার টিম সহ টার্গেট নিচ্ছে চিটং যাবে, বাট কাজপুর গিয়ে সে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখন যতই সে সিলেটের দিকে যাচ্ছে, ওরা তো চট্টগ্রামের যাচ্ছে, তাহলে দুজনের মধ্যে কি তৈরি হচ্ছে? দূরত্ব তৈরি হচ্ছে। দূরত্ব তৈরি হতে তো একসময় কি হয়? দুজনের মধ্যে কন্ট্রাডিকশন তৈরি হয়, মত পার্থক্য তৈরি হয়। একজনে বলতেছে আমি তো দেখতেছি তাল গাছ, সে বলতেছে কই, আমার এই রাস্তাতে কোন তাল গাছ নেই, এই রাস্তা তো সব হয়েছে করই গাছ। দেখছেন এই যে মতপার্থক্য, দুজন তো দুই রাস্তায় গেছে, যার জন্য দুজনের মতক্য তৈরি হচ্ছে। বিশ্বাস করেন, আমি খেয়াল করে দেখছি, আমাদের যখন কোনোটা 6 স্টার ট্রেনিং করে, 5 স্টার ট্রেনিং করে, তারা ট্রেনিং করে যখন 7 8 এর কাছে দেখে 7 স্টার যে কথাগুলো বলে, এই কথার সাথে ট্রেনিং এর কথার কোনো মিল নেই। ব্রোস্টাইন যে কথা বলতেছে, কথার সাথে ট্রেনিং, তখনই কন্ট্রাডিকশন তৈরি, কারণ দুজন তো দুই পথে চলে গেছে, একজন সিটির রাস্তা চলে গেছে, একজন সিলেটের রাস্তা চলে গেছে। তখনই কন্ট্রাডিকশন তৈরি হয়, দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, তখনই দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। ফাইনালি যে কোনো একজন হারিয়ে যায়, আরেকজন টিকতে টিকলে, আপনি জানেন একজন হারালে আরেকজনকে থাকবে কিভাবে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে, বিশেষ করে আমি, এটা আমার মনের মধ্যে একটা দুঃখ বা মনের মধ্যে একটা আক্ষেপ, যে টিএনসিতে যে 8 স্টার, ব্রোঞ্জ লায়ন, সিলভার লায়ন, গোল্ড লায়ন, 7 স্টার এই হওয়ার পর কেন জানি সবার মধ্যে ট্রেনিং করে একটা টেন্ডেন্সিটা কমে আসে। এটা হচ্ছে বিজনেসটা ছোট হওয়ার, বিজনেসটা কম হওয়ার জন্য সবচেয়ে বড় একটা কারণ। তো আমরা সবাই যে পদে থাকি না কেন, আপনি হতে পারেন ব্রোঞ্জ লায়ন, আপনি হতে পারেন 8 স্টার, আমি ব্রোঞ্জ লায়ন, এখন আমি যদি বলি যে আমি সব জানতে হয়ে গেছি, আমার ট্রেনিং করা লাগবে না, তাহলে তো রং। এই আমাকে শেষ করার জন্য এই অ্যাটিটিউডটাই যথেষ্ট। আমি টেনে টেনে একটু বেশি কথা এই জন্য বললাম ভাই, যে আমরা এই ছোট্ট একটা ভুলের কারণে, এই ছোট্ট একটা রং অ্যাটিটিউড, এটা একটা নেগেটিভ অ্যাটিটিউড, কিন্তু এটা কিন্তু একটা রং অ্যাটিটিউড। এই ছোট্ট একটা রং অ্যাটিটিউডের কারণে আমরা অনেকেই একসময় অনেক ভালো বিজনেস করার পরও আমরা একসময় এসে লাইনচ্যুত হয়ে যাই। আবার অনেক 5 স্টার, 6 স্টার, 7 স্টার আমাদের চেয়ে অনেক ভালো বিজনেস করে সে উঠে যাচ্ছে, কারণ সে ট্রেনিং করতেছে, আপনি তো বন্ধ করতেছেন, আপনার ট্রেনিং এর দরকার না, আপনি এখন ট্রেনার হয়ে গেছেন, আপনি ট্রেনিং করাইবেন, আপনি করবেন না। তো আমরা সবাই বেশি বেশি ট্রেনিং মুখী হবো। সো আর যারা 3 স্টার 4 স্টার আছেন, আমি যেহেতু 8 স্টার 7 স্টার সিনিয়রদেরকে বলছি, তো আপনাদের জন্য পরিস্থিতি কি এটা আপনার বুঝতে হবে। আপনি তাহলে রেড অ্যালার্টে আছেন, আপনার ট্রেনিং এর উপরে আপনার থাকতে হবে। আপনি 6 দিন ট্রেনিং করবেন, একদিন কাজ করবেন। যারা 3 স্টার 4 স্টার 5 স্টার, কাজ করবেন কম, ট্রেনিং করবেন বেশি। আপনি বেশি বেশি যখনই ট্রেনিং হবে সবাই ট্রেনিং এ ঢুকবেন। আমরা আপনাদেরকে ডেকে ডেকে আনবো কেন? ভাই আসেন 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 আসেন, হ্যাঁ, আপনি তো নিজ থেকে আমাদের কাছে ট্রেনিং খোঁজার কথা। আপনার মধ্যে সফল হওয়ার জন্য এই জ্ঞানের ক্ষুধা থাকতে হবে, মনে রাখবেন। আপনি যত বেশি জ্ঞানের ক্ষুধা থাকবে আপনার মধ্যে, আপনার জীবনে তত বড় হতে পারবেন। আপনার মধ্যে শেখার একটা মানসিকতা থাকতে হবে, যে আমি শিখবো। আরে ভাই, করার জন্য সারাটা জীবন পড়ে আছে। আপনি যদি এখানে ট্রেনটা, ব্যবসাটা শিখে ফেলেন, আপনি সারা জীবন করতে পারবেন। কিন্তু না শিখলে তো আপনি এখনই বাদ পড়ে যাবেন, তো আপনি সারা জীবন তো সময় পড়ে থাকবে, আপনি কাজটা করার তো সুযোগ আপনার থাকবে না। সেজন্য আমরা সবাই ট্রেনিং মুখী হব, মোর অ্যান্ড মোর ট্রেনিং। অনেক ট্রেনিং আছে, সকল ট্রেনিং গুলো করবেন। বিশেষ করে আমি আমার টিমে প্রায় 15টা সাবজেক্ট নিয়ে আমি ট্রেনিং করাই, বিভিন্ন ধাপে ধাপে। এই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে প্রত্যেকটা লিডারকে ট্রেনিং করতে হবে। ওকে, ট্রেনিং এর পর, ওকে গুড, আপনি ট্রেনিং করবেন কন্টিনিউ। ট্রেনিং এর পর কি লাগবে? আপনার একটা নেম লিস্ট। যেটা আপনাকে অলরেডি আমি আগেই বলে ফেলছি, যে আমাদের কাজ হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা। কি করা? নেটওয়ার্ক বিল্ড আপ করা, নামের তালিকা।
লাগবেই যদি আপনি এটা নেটওয়ার্ক তৈরি করতে চান। কেন? কারণ আপনার বাসায় একটা বিয়ের অনুষ্ঠান। দেখুন ওই বিয়ের অনুষ্ঠানে যদি আপনি কি করেন, আপনারা সবাই একটা তালিকা করেন না যে কাকে কাকে আপনি বিয়েতে দাওয়াত দিবেন। আপনারা পারিবারিকভাবে বসেন, বসে আপনারা বলেন আব্বা আপনি কয়জনের দাওয়াত দিবেন, ভাই তোমার কয়জন আসবে, আচ্ছা আর কারে কারে দাওয়াত দেওয়া যায় লিস্ট করেন না একটা। আচ্ছা বলেন তো কেন লিস্ট করেন? লিস্ট না করলে কি হতো? লিস্ট না করলে দুইটা ঘটনা হবে। আপনার বাপে বাপের মতো দাওয়াত দিবে, ছেলে ছেলের মতো দাওয়াত দিবে, মেয়ে মেয়ের মতো দাওয়াত দিবে, ওয়াইফ ওয়াইফের মতো দাওয়াত দিবে, কেউই জানবে না যে কয়জন আসতেছে কয়জন আসতেছে না। ফাইনালি দুইটা ঘটনা ঘটবে বিয়ের দিন। হয় খাবার নষ্ট হবে, অতিরিক্ত খাবার থেকে যাবে, আর না হলে খাবারের শর্ট পড়বে, বিকজ আপনারা কোনো লিস্ট করে পরিকল্পনা করে কাজটা করেন না। তো এই বিজনেসটা যখন আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করতে যাবেন, সেখানে আপনাকে অবশ্যই একটা নামের তালিকা করতে হবে। আমরা অধিকাংশ ডিস্ট্রিবিউটর এই নামের তালিকাটা করে দেয়, চরম একটা ভুল কাজ। মনে রাখবেন, সকল বিজনেসের পুঁজি হচ্ছে টাকা, আমাদের এই বিজনেসের পুঁজি হচ্ছে নামের তালিকা। যার নামের তালিকা যত বড় হবে, সেই ব্যবসায় তত বড় সফল হবে। সো আপনাকে একটা নামের তালিকা তৈরি না করলে কি হবে, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি নামের তালিকা করেন নাই, আপনি চিন্তা করুন আমার নামের তালিকা লাগবে না, আমার বন্ধু বান্ধব রহিম, খাকা, রহিম, জরিনা, কাশেম, আবুল, করিম সব তো আমার মনেই আছে, এদের নাম কি আবার খাতা লিখতে হবে? এটা কোনো কথা হইলো? এদের নাম তো আমার মনেই আছে। ওকে, আপনি এবার মন থেকে চলে গেলেন কার কাছে? রহিমের কাছে। খুব আশা নিয়ে ট্রেনিং করে খুব আশা নিয়ে রহিমের কাছে গেলেন যে রহিম ভাই একটা সুখবর আছে, আমি তো একটা কোম্পানিতে কাজ শুরু করছি, সেরকম কাজ, বেশি না 3 বছর কাজ করলে জীবনে একটা সফলতার রাস্তা পৌঁছায় যাবে। রহিম বলল কি কাজ? আপনি বললেন টিএনসি বা কাজ সম্পর্কে বললেন। রহিম জয়েন করবে কি রহিম উল্টা আপনারা দিছে ফাপড়, যে তোকে এই কাজের নিচে কি আগে তার নাম বল, আগে হেরে পিটাবো তারপর তোরে ধরতেছি। এখন আপনি মন থেকে কি আশা নিয়ে গেছেন যে রহিমকে বললেই রহিম জয়েন করবে, এত ভালো কোম্পানি এত ভালো কাজ, রহিম কেন জয়েন করবে না? বাট রহিমের বলার সাথে সাথে আপনি যেটা আশা করছেন রহিম সেটা না করে রহিম তার উল্টাটা করে গেছে, তাহলে কি আপনার মনটা ভেঙে গেল না? আপনি তো মন থেকে আশা নিয়ে গেছেন সে করবে, সে যখন না করেছে আপনার মনটা ভেঙে গেল। আপনি চিন্তা করলেন রহিম আচ্ছা ঠিক আছে, রহিম বেশি বুঝে, করিমরে গিয়ে বলি। আপনি করিমের কাছে গেলেন, এদিকে রহিম করিমরে ফোন দিয়ে বলে দিচ্ছে রে ও কিন্তু তোর কাছে আসবে একটা ভুয়া কোম্পানি নিয়ে। এখন আপনি তো জানেন করিমরে আপনি বললে করিম এসে পড়বে। আপনি করিমের কাছে যাওয়ার সাথে সাথে করিম কি করলো? করিম বললো যে আপনি যাওয়ার সাথে সাথে সে উল্টা বলতেছে কি ব্যাপার, তুমি নাকি কি একটা বাটপারি কোম্পানিতে জয়েন করছো, শুনো বন্ধু আছো ভালো আছো, দয়া করে এইসব কোনো কথা আমার কাছে বললো না, বললে কিন্তু বন্ধুত্ব শেষ। আপনি বলবেন কি উল্টা সে আপনার বলে দিচ্ছে। এখন আপনি তো খুব আশা নিয়ে গেছেন আচ্ছা রহিমে বেশি করছে করিম মনে করবে, তাহলে সে কি করছে? সে উল্টা আপনাকে আর উল্টা ঝাড়ি, তাহলে আপনার মনটা আবার ভেঙে গেল। এবার আপনি চিন্তা করেন ঠিক আছে এই দুটো বেশি বুঝতে পেলে আবুলের বাড়িতে যাই, আবুল একটু সহজ সরল আছে, দেখি ওদের বুঝে শুধু আনতে পারি কিনা। অধিকাংশ ডিস্ট্রিবিউটরের কাছে এই ঘটনা ঘটে, আবুলের কাছে যায়। এখন আবুল রে এবার এই দুটো আবার ফোন করে বলে আবুল্লাহ তুই কিন্তু সাবধানে থাকিস, ও কিন্তু আসবে। আপনি আবুলের বাড়িতে যাওয়ার পর আবুল আপনারা দেখে দিছে দৌড় দিয়ে যায় ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিছে। আপনি আবুলের দরজা গিয়ে নক করতেছেন, আবুল ভিতর থেকে বলতেছে যে ভাই আমি বাড়িতে নাই। আপনি শুনতেছেন আবুলই বলতেছে আমি বাড়িতে নাই, আপনার ভয়ে আপনার মনটা আবারও ভেঙে গেল। এখন বলেন মানুষ জীবনে একবার চাকা খেলে তার কি অবস্থা হয়? সে বুঝবে যে আপনি কটা চাকা খাইছেন? 3টা চাকা। এই 3টে চাকা খাওয়ার পর আমাদের অবস্থান কি হয়ে জানেন? নাই, শেষ, ভাই হবে না, কেউ আসে না। এরপর আমরা কি করি? এরপর আমাদের যে ঘটনাটা ঘটে কি জানেন? এরপরে আমরা এবার আর কারো কাছে যাই না। 3জন যখন রিজেক্ট করছে, এবার বাসায় বসে বসে বলি আচ্ছা, মানে 3জন যখন নো করছে তখন আমাদের মাথার মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে www.no.com। এবার আমরা কারো কাছে যাই না, কারণ আমাদের সাহস পুরোটাই গেছে, মনটা পুরাই ভেঙে গেল। এবার আমরা বাসায় বসে বসে যখন আপলাইনটা ফোন দেয়, আমরা তখন মনে মনে ভাবি আচ্ছা তাহলে এখন কি করবো, কাশেমকে দাওয়াত দিব। তখন ভিতর থেকে সফটওয়্যার তো হচ্ছে www.no.com। যখন আপনি সফটওয়্যারে ঢুকেন কাশেম, সফটওয়্যারে কয় নো, আপনি না তাহলে মনে কাশেমও করবে না। আচ্ছা খালেকরে বলবো, যখন সফটওয়্যারে ঢুকে দিলেন খালেক, সফটওয়্যার তো www.no.com, সে বলে নো, খালেকও নো করবে, আপনি তাহলে খালেক বলো তো কেন? এইভাবে মনে মনে আপনি 100 জনকে বলছেন, মনে মনে আপনারা যে সফটওয়্যার ঢুকছে নো।
আপনার ভিতর থেকে সব নই বার হয়। আমি আমার বহু ডিস্ট্রিবিউটর আমি আপনাদের শেয়ার করি। আমার কাছে অফিসে এসে অনেক অনেক সময় বলে বস, খুব হতাশ হয়ে, বস কি করব বস, সবাইকে বলতেছি বস, কেউ আসে না, কি করবো বস, আমার মনে হয় কি পারবো আমি এটা, কি বলবো, সবাইকে বলা শেষ। আমি বলে আচ্ছা আপনি সবাইকে বলে ফেলছেন? হ্যাঁ। আমি তো কয়জনকে বলছেন? অনেক। আমাকে বলেন তো একজন একজন করে নাম বলো তো, আমি একটু শুনি। আমার এখানেই আছে এরকম কয়েকজন আছে যারা আমাকে বলছে, আমি তাদেরকে সাথে সাথে প্রশ্ন করছি, এ অলরেডি আপনাদের ট্রেনিং এ আছে। আমি বলছি যে আচ্ছা আপনি কয়জনকে বলছেন তাদের নাম বলেন তো। সে 3 থেকে 4 জন বলার পরে সে এরকম করে মাহফুজকে বলছি একজন, রহমানকে বলছি 2 জন, বাবলুকে বলছি 3 জন, আর খুঁজে পাইতেছে না। এখন সে আর বলতে পারতেছে, 4 জন বলার পর সে আর বলতে পারতেছে না। আমি তো দেখছেন আপনি কয়জনকে বলছেন। এখন সে তো পুরো চমকে যায়, কি রে আসলে কথা সত্যি, আমি তো মাত্র 4 জনের বললাম। তখন আমি তাকে সাথে সাথে বলি ভাই আপনি আসলে 4 জনকে বলছেন ফিজিক্যালি, আর বাকি যে 40-50 জন সবাইকে বলছেন মনে মনে। আর আপনার মন ছাড়া দেয় না, যার জন্য আপনি তাদের কাছে যান নাই। আপনি মনে মনে রেজাল্টটা নিয়ে ফেলছেন যে কি হবে না। এই জন্য আমাদের সবার দরকার একটা তালিকা, নামের তালিকা হলে কি হতে আপনি খেয়াল করে দেখেন। আপনি মন থেকে যাওয়ার দরকারই তো নাই ভাই, আপনি একটা নেম লিস্ট করেন। সেখানে আপনি রহিমের কাছে মন থেকে না গিয়ে খাতায় লেখেন রহিম, করিম, আবুল, খালেক, লিস্ট করেন, 100 জনের লিস্ট করেন। লিস্ট করে এবার আপনার মন থেকে যান, আপনি খাতা থেকে যান। আপনি খাতা থেকে রহিমের কাছে গেছেন, রহিম বলছেন নো, আপনি ক্রস দেন। ক্রস কোথায় পড়ছে? মনে পড়ছে না খাতায় পড়ছে? খাতায় পড়ছে। আপনার মন তো মনে থাকে, আপনি মন থেকে তার কাছে জানেন, আপনি গেছেন খাতা থেকে, আপনার মনটা কিন্তু ফ্রেশ। ওকে নো, ক্রস মারলেন, সমস্যা নেই, রহিমের ক্রস পড়ছে। এবার গেলেন করিমের কাছে, করিম বলছে নো, আবার মারলেন ক্রস, ক্রস কিন্তু আপনার মনে পড়ে না, ক্রস পড়ছে খাতায়। আবার গেছেন আবুলের কাছে, আবুল বলছেন নো, ক্রস। এইভাবে আপনি 20 জনকে বলছেন নো, 20 জন ক্রস মারলেন খাতায়। আপনার মনে সাহস কাজ করবে আমার তো আরো 80 জন আছে। আপনি 50 জনকে ইনভাইট করছেন, 50 জনের নো বলছে, আপনার মনে সাহস কাজ করবে আমার তো আরো 50 জন আছে। কারণ টোটাল বিষয়টা আপনি মন থেকে যাচ্ছেন, আপনি খাতা থেকে যাচ্ছেন। আপনি 90 জনে বলছেন, 90 জন বলছেন নো, আপনার তারপরে সাহস কাজ করবে আমার তো আরো 10 জন আছে। আমার তো দরকার হচ্ছে 3 থেকে 4 জন মানুষ। তাহলে এটা কি আপনার পাওয়ার হিসেবে কাজ করবে। তো আমি এখন যে 8টা সাবজেক্টের কথা বলতেছি, এগুলোর মধ্যে দাঁড়াই কমা বসাইলে আপনার সফলতার রাস্তার পথে দাঁড়াই কমা করে যাবে। এগুলা কোনোটারে 1 রে 2 নেওয়া যাবে না, 2 রে 5 আনা যাবে না, 5 রে 7 নেওয়া যাবে না। যেভাবে সিরিয়ালে বলতেছি, যারা নতুন ডিস্ট্রিবিউটর এবং যারা পুরাতন দীর্ঘদিন ধরে ট্রাই করতেছেন হয় না, তারা আবার নতুন করে শুরু করেন এই সত্যতা। দেখবেন, বিশ্বাস করেন 6 মাসের মধ্যে আপনার বিজনেস হবে। 6 মাসের মধ্যে। আপনি জানেন আমি 337 জন মানুষের নামের তালিকা করে শুরু করছি। সেখান থেকে মাত্র 7 থেকে 9 জন লোককে আমি ইনভাইট করছি, ব্যাস আর কাউকে আমি ইনভাইট করা লাগে নাই। সেখান থেকে আজকে আমার এই টিম। তাহলে আমরা তো লিস্টে করি না, আমরা হচ্ছে মুখস্থ করি। তো এই জন্য নামের তালিকাটা হচ্ছে আমাদের শক্তি। আসলে নামের তালিকাটা কিভাবে করবেন? আপনি আপনার একটা ডায়েরি নেবেন, সেই ডায়েরির প্রথমে লিখে বলবেন সিরিয়াল নাম্বার, নেম, রিলেশন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। নাম্বার 1 সিরিয়াল লিখবেন, প্রথম লিখবেন মায়ের নাম। এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, কারণ মায়ের নামটা যদি অনেকে বলে মায়ের নাম লিখতে বলে কি মায়ের নাম লিখবে, এটা কোনো কথা হলো? আপনি কি বললেন? আমার মা তো আমার ঘরে, মার নাম, আর মা কি জয়েন করবে নাকি, মা কি কাজ করবে নাকি? আরে ভাই রে, আপনি কোনো একটা ভালো কাজের সন্ধান পেলে আপনার মায়ের নামটা যখন শুরুতে লিখবেন, মায়ের নামটা যখন প্রথম মনে করবেন, এটা হচ্ছে মায়ের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ। আমি কালকে বলছি, সফল হওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞ মানুষ হতে হবে। আপনার মা যে আপনাকে পৃথিবীতে আনছে বলেই তো আপনি টিএনসিটাকে পাইছেন। তাহলে টিএনসি যেটা ভালো জায়গায়, এখানে সর্বপ্রথম 1 নাম্বার লিস্টে আপনি মায়ের নামটা লিখবেন। আল্লাহ দেখবেন আপনার কপালে এমনিতেই খুলে দিবে। এবং টিএনসির প্রথম প্রোডাক্টটা নিজের মারা গিয়ে খাওয়াবেন। কে কে আছেন এখনো মাকে প্রোডাক্ট খাওয়ার নাই? আপনি যদি ডিসকোয়ালিফাই হন, প্রথম এইটার জন্য আপনি ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। সর্বপ্রথম প্রোডাক্ট খাবেন নিজের মা এবং বাবাকে। এটা হচ্ছে আপনার সফল। আপনি যেটা ভালো কিছু পাইছেন, এটা হচ্ছে আপনার মায়ের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ। আমার মাকে আমি রেগুলার ক্যালসিয়াম খাওয়াই, আমার মাকে আমি রেগুলার জিম নেমা খাওয়াই। রেগুলার, আমার মা ডায়াবেটিস নেই, কিন্তু আমার মা জিম নেমা খেলে ওনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় না। আমার মায়ের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম, আমি রেগুলার জিম নেমা খাওয়াই আমার মাকে। আমি আমার মায়ের মেরুদণ্ডের হাড় খাওয়াই, আমার মাকে আমি রেগুলার ক্যালসিয়াম খাওয়াই। আরে মিয়া, মায়ের দোয়া হলে মিয়া পানি আপনার সামনে মিয়া আগুন মিয়া পানি হয়ে যাবে, রাস্তাটাই আপনার জন্য স্মুথ হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে বিষয়টাকে চিন্তা করি না কখনো। তালিকায় সর্বপ্রথম লিখবেন মায়ের নাম। 3 শীট প্রোডাক্ট গুলা খাওয়াবেন প্রথম মাকে।
আমরা বাইরে বেচার চিন্তা করি, মাকে খাওয়াই না। এই জন্য আমরা সফল হতে দেরি হয়, কারণ ডিসকোয়ালিফাইতে আপনি প্রথমে হয়ে গেছে। ডিসকোয়ালিফাই হয়ে যদি খেলেন তাহলে কি কাজ হবে নাকি? আপনার তো কোয়ালিফাই হয়ে খেলতে হবে। অনেকে বলতেছে খাইতে চায় না, বুঝাবেন। আপনি যদি আপনার মাকে কনভিন্স না করতে পারেন তাহলে আপনি বাইরের মানুষকে কেমনে কনভিন্স করবেন? কেউ ভাই মাঝে খায় না, এটা তো মার সমস্যা, এটা আপনার সমস্যা। আপনি মাকে কনভিন্স করতে পারেন না। আপনি মাকে কি ইমোশনালি ব্ল্যাকমেল করবেন? আপনি মাকে কি প্রফেশনাল স্টেপ করবেন নাকি? মা তোমার খাইতে হইব, যদি তুমি আমরা ছেলে যদি না খাও ঘর থেকে বাইরে যাবো। তুমি খাও, দায়িত্ব আমার, আমি তোমার পোলা না, আমি কি তোমার খারাপ চাই? ইমোশনালি মাকে খাওয়াবেন কেন? আপনার বাচ্চা যখন পড়ালেখা করেন আপনি বাচ্চাকে ভিড়েন না, বাচ্চাকে বুঝান না, জোর করে খাওয়ান না, ঘুম পাড়িয়ে তো খাওয়ান। বাচ্চার ভালোর জন্য ওষুধ অনেক সময় পাউরুটির ভিতরে, বাচ্চা যদি পাউরুটি খায় পাউরুটির ভিতরে মিষ্টির ভিতরে আপনি ট্যাবলেট ঢুকায় খাওয়াই দিতেছেন, কৌশল অবলম্বন করতেছেন না। যেহেতু আপনি বুঝছেন জিনিসটা ভালো, আপনার মাকে আপনি খাওয়াবেন, কৌশল করে খাওয়াবেন, ইমোশনালি হোক যেভাবে হোক। যদি আপনি বলেন আপনার কারো মা যদি খায় না, কারো বাবা খায় না, বুঝতে হবে এটা ওনার সমস্যা না, আপনার সমস্যা। আপনি তাকে কনভিন্স করতে পারেন না। এবং আমি মনে করি আপনার প্রথম প্র্যাকটিক্যাল ট্রেনিং এখানেই করতে হবে। যদি মা বাবাকে কনভিন্স করতে না পারেন, যে মা আপনার পেটে ধারণ করছে, যে মার হার্ট আপনার হার্টের সাথে সম্পৃক্ত হবে, আপনি একটু ব্যথা পেলে আপনার মা সবার আগে খবর পায়, সে মাকে যদি আপনি কনভিন্স না করতে পারেন তাহলে আপনি বাইরের মানুষ যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, কিচ্ছু না, তাকে আপনি কেমনে কনভিন্স করবেন? তো যাদের মারা খায় না, এটা হচ্ছে আপনার জন্য ট্রেনিং। আপনি এখানে আগে অ্যাপ্লাই করেন, ওই জায়গা আগে ঠিক করেন। ওকে, তাহলে কি আমরা সবাই একটা নামের তালিকা করে ফেলবো? প্রথম মায়ের নাম, বাবার নাম। এরপরে আমি আমার মাকে, আমার টিএনসিতে আমার মায়ের নামে একটা আইডি আমি করে রাখছি। এগুলো হচ্ছে আমার মা এসে ব্যবসা করবে এটার জন্য না, এগুলো হচ্ছে আমার মায়ের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ। ওকে, তো আপনারা এইগুলা আসলে এগুলা না করলে কি হবে? আপনি বলেন যে না করলে কি আমরা গোল লাইন হবো না? না করলে কি হবে, করলে কি হবে? ভাই এটা আপনি নামাজ পড়তে গেছেন, সুন্নত না পড়লে তো ফরজ নামাজ পড়লে হবে, তাই বলে আপনি সুন্নত পড়লে তো সব আসতো, এক্সট্রা যোগ হবে তো। আপনি রোদে বেরোচ্ছেন, ক্যাপটা না দিয়ে বেরোলে আপনি মরে যাবেন না, কিন্তু ক্যাপটা পড়লে আপনার জন্য ভালো হবে তো। বিষয়টা এরকমই, আপনি এগুলো মেনটেন করলে আপনার সফলতাটা ছোট সিম্পল কিছু সিকোয়েন্স আপনার কাজের গতি নিয়ে আসবে। আপনাকে প্রফেশনাল অ্যাটিটিউড আপনার মধ্যে। স্যার আপনার স্যারের নেটওয়ার্ক মনে হয় খুব ডিস্টার্ব করতেছে। জি ইনশাআল্লাহ, আশা করি, আসলে চেষ্টা করতেছি, এখন কি করব। ওকে, এটা আমার সমস্যা না, ন্যাশনাল প্রবলেম। আমি তো ঢাকাতে আছি বস। যাই হোক, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা কষ্ট করে শুনবো আর কি সবাই। থ্যাংক ইউ বস। তো যেটা বললাম যে আমরা নামের তালিকা করব, প্রথমে মায়ের নাম, বাবার নাম, ভাইয়ের নাম, ভাই কোথায় বিয়ে করছে, ভাইয়ের ফ্যামিলিতে কে কে আছে, বোনের নাম, বোনের কোথায় বিয়ে হয়েছে, সেখানে কে কে আছে। ওকে, ভাই বোন ফ্যামিলি শেষ করলাম। এবার হচ্ছে আপনি চলে যাবেন আপনার দাদার বাড়িতে বা নানার বাড়িতে। নানা বাড়িতে আপনার খালা কয়জন, খালাদের নাম, খালার ফ্যামিলিতে কে কে আছে, খালার শ্বশুর বাড়ি আপনি কারে কারে ছিলেন বা খালার বাড়ি কারে কারে ছিলেন। এরপর আপনার মামা, মামা কোথায় বিয়ে করছে, মামার ফ্যামিলিতে কে কে আছে, সেখানে আপনি কাকে কাকে ছিলেন। এরপরে চাচা কোথায় বিয়ে করছে, সেখানে কারে কারে ছিলেন, চাচার ফ্যামিলিতে কে কে আছে। ফুফু কোথায় বিয়ে হয়েছে, সেখানে কারে কারে ছিলেন, সেখানে কে কে আছে। নানার এলাকার কারে কারে ছিলেন, দাদার এলাকার কারে কারে ছিলেন। আপনার প্রাইমারি স্কুলের বন্ধু, আপনার হাই স্কুলের বন্ধু, আপনার কলেজের বন্ধু, আপনার ভার্সিটির বন্ধু, আপনার এলাকার আত্মীয় স্বজন, সরি এলাকার পরিচিত, কতজন ডাক্তারকে ছিলেন, কতজন ইঞ্জিনিয়ারকে ছিলেন, কতজন চাকরিজীবীকে ছিলেন, কতজন হুজুরকে ছিলেন, কতজন ব্যবসায়ীকে ছিলেন। লিস্ট করেন। আমরা অনেকে একটা ভুল করে ফেলি কি জানেন, লিস্ট করতে গিয়ে বাছাই করি, বলে যে খালার শ্বশুর তো করবে না, তাহলে এর নাম লিখবো না। এই মেয়ে, আপনারা বলছেন নাম লিস্ট না করতে, আপনারা কি পছন্দ করতে বলছি? এই লিস্টটা করার উদ্দেশ্যে আমি শুরুতে বলছেন, যার নামের তালিকা যত বড় হবে সে তত বড় সফল হবে। কারণ এই ব্যবসা আপনি যদি নামের তালিকা করতে গিয়ে যদি বেশি বাছাই করে ফেলেন, আপনার লিস্টটা ছোট হয়ে যাবে। দেখা গেছে আপনি যাকে টার্গেট করছেন সে আসবে না, যাকে আপনি টার্গেটে ধরেন এনে সে আইসা করবে। এখানে যারা আছে সকল সিনিয়র লিডারদের সাথে কথা বলে দেখেন, তারা সবাই যাকে নিয়ে বেশি আশা করছে সে করে নাই, যাকে আশাই করে নাই তাকে সে পাই গেছে, তাকে দিয়ে সে ভালো কাজ করছে। তো সেজন্য আমরা যখন নামের তালিকাটা করবো, টার্গেট থাকবে যে যত বড় লিস্ট করতে পারি। যেমন আমার যখন বেসিক লেভেল ট্রেনিং হয়, আমি দেখি অনেকে 1300, 1400, 1500 করে লিস্ট করে ফেলে। এটা হচ্ছে অ্যাটিটিউড। এই যে এখানেও অ্যাটিটিউড, সে পজিটিভলি বিষয়টাকে নিচ্ছে। আর যারা বেশি নেগেটিভ হয়ে বেশি গবেষণা করে যে তার নাম খামাখা লিখে কলম নষ্ট করবো কেন, কালি নষ্ট করবো কেন, কাগজ নষ্ট করবো কেন, বেশি বুঝছি, অ্যাটিটিউড লস। এটা করা যাবে না। বড় একটা নামের তালিকা তৈরি করবেন সবাই। আপনি মনে রাখবেন, আপনি মনে করতেছেন, আপনি এইভাবে বিষয়টাকে নেবেন যে শেখ হাসিনা আপনাকে বলে দিচ্ছে তুমি খাতায় নাম লিখতে থাকা, প্রতি নামে 10 টাকা করে পাবা, এক নাম লিখলেই 10। এখন আপনি কয়টাতে লিস্ট করবেন এটা আপনি ঠিক করেন।
তালিকা কয়টা করবেন ওইভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কাজটা করবেন। কারণ আপনি যখন তালিকাটা করবেন এখান থেকে আল্লাহ আপনার জন্য বরাদ্দ করবে। আপনি আপনার বাবার কাছে 500 টাকা চাইছেন, বাবা আপনাকে হয়তো 300 টাকা দিতে পারে, কিন্তু চাইছেনই 100 টাকা, দিবে কত টাকা? তাহলে আপনি তালিকা যদি 100 লোকের করেন আল্লাহ তো 100-র মধ্যে বরাদ্দ করবে। কিন্তু আপনি যদি 1000 লোকের করেন তাহলে আল্লাহ 1000 লোকের মধ্যে থেকে আপনার জন্য বরাদ্দ করবে, বড় বাজেট আসবে আপনার জন্য। তো এই জন্য আমরা সবাই একটা বড় একটা নামের তালিকা তৈরি করবো। এগুলো নিয়ে আসলে আরো অনেক ব্যাখ্যা ছিল, অনেক কথা ছিল, যেটা আমরা অলরেডি এখনো গতকালকের পার্টেই আছি, যার জন্য আমি মানে প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি। আরো অনেকগুলো কথা ছিল, অনেক এক্সাম্পল ছিল যেগুলো আমরা বাস্তব জীবনে করছে, সেগুলো বলতাম, বাট আমাদের এখন সময় কম। ওকে, নামের তালিকার পর কি করতে হবে? এবার আপনাকে বাছাই করতে হবে। এভারেজ সবার নাম লিখছেন, বাট আপনি তো এভারেজ সবাইকে বলবেন না। এভারেজ সবাই আসতে চাইলেও তো আপনি আনবেন না। আপনার এক বন্ধু চোর, আপনি কি চোরকে ইনভাইট করবেন? ধরেন আপনি চোরকে ইনভাইট করলেন, এখন চোরের বন্ধুকে চোর, ওই চোরের বন্ধু আবার পকেট ম্যানের বন্ধু ডাকাত, ডাকাতের বন্ধু হিরোইনসি। তাহলে আপনার টিমে সব পকেট ম্যান, হিরোইনসি, চিটার, বাটপার এসে ভরে গেছে। ব্যবসা করবেন না বিজনেস সালিশ করবেন? ব্যবসায়ী তো করতে পারবেন না। আপনি বিষয়টাকে এইভাবে নেবেন যে আপনি একটা বিজনেস চালু করছেন, যেখানে একজন অ্যাকাউন্টস নেবেন, একজন ম্যানেজার নেবেন, একজন আপনার সহকারী নেবেন, আরেকজনকে রাখবেন আপনার টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব। তাহলে সেই 4 জন মানুষ কেমন মানুষকে আপনি নেবেন? যাকে তাকে নেবেন না, যে পরিশ্রমী, যে সৎ, হ্যাঁ, এরকম দেখে মানুষকে, যারা ভালো ভালো চিন্তার মানুষ। তাহলে আপনি যখন বাছাই করবেন আপনাকে চিন্তা করতে হবে যারা সৎ, পরিশ্রমী, জীবনে কিছু করতে চায়, ক্ষুধা আছে, হ্যাঁ, পাশাপাশি আপনার একদম ভালো মানুষকে নিয়ে আসতে হবে, যার সাথে আপনার একটা ভালো রিলেশন আছে। ওকে, এরকম দেখে আপনি 4 জন মানুষকে বা 50 জন মানুষকে, আপনার টোটাল 1000 লিস্ট যদি করেন, সেখান থেকে এরকম কোয়ালিটিফুল মানুষদেরকে আপনি 100-200 লোককে আপনি বাছাই করে ফেলবেন। বাছাইয়ের পর এবার আপনাকে করতে হবে ইনভাইট, দাওয়াত দিতে হবে। ইনভাইটটা নিয়ে যদি একটু পরেই কথা বলবো, তো আমরা ইনভাইট নিয়ে অতটুকু কথা না বলে শুধু মনে রাখবেন ইনভাইট এটা একটা সায়েন্স। আমরা অনেকে মনে করি যে ইনভাইট বললেই তো ইনভাইট হয়ে গেছে, না বললে ইনভাইট হয়নি। যদি বললেই ইনভাইট হয়ে যেত, হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে বহু ছেলে মেয়েদের কাছে প্রত্যাখ্যাত হইতো না, বা বহু মেয়ে বহু ছেলের কাছে প্রত্যাখ্যাত হইতো না, ইনভাইট করলে যদি হয়ে যেত। দেখবেন অনেক সুন্দরী একটা ছেলেকে, অনেক স্মার্ট একটা ছেলে পারে নাই কনভিন্স করতে, ইনভাইট করে ঠিক করতে। বাট একটা আনস্মার্ট ছেলে, দেখতে অতটা সুন্দর না, দেখা যায় মেয়েটা হচ্ছে শর্টও, এত বেশি কোনো কোয়ালিটি নেই, তার সাথে তারা দেখলে সবাই হাসে, কাউ কার সাথে, কিন্তু সে ঠিকই দেখবেন কান করে ফেলছে। কেন জানেন? ওই তার ইনভাইটটা সেরকম ছিল, তার ইনভাইট দেখে মেয়ে বলছে তার চেহারার দরকার নেই, তার কিছু দরকার নেই, সে তার কথাই হবে আমার। খেয়াল করছে? ইনভাইট। এবং এই ইনভাইটের জন্য অনেকের কাজ খুব ভালো হয়, ইনভাইটের জন্য অনেকের কাজ খুব খারাপ হয়। এখন ইনভাইট আমরা সবাই করি, কম বেশি আমরা ইনভাইটের সঙ্গে জানি। আচ্ছা ধরেন আপনার বোনের বিয়ে, কেন আপনাদেরকে ইনভাইট শিখতে হবে আমি আপনাদেরকে বলি। আপনার বোনের বিয়ে, এখন আপনি আপনার বন্ধুরে কিভাবে দাওয়াত দেন? এই দোস্ত, তুমি কিন্তু 1 সপ্তাহ আগে চলে আসবা লুঙ্গি টুঙ্গি নিয়ে, তোমার কিন্তু অনেক কাম কাজ আছে, থালা বাসন টাসন দিতে হবে। এইভাবে আমরা বন্ধু বান্ধবদের দাওয়াত দিই না? অনেক বন্ধু বান্ধব আমরা এইভাবে তো দাওয়াত দিই নাকি, যারা ক্লোজ বন্ধু। এখন এইভাবে কি আপনি আপনার শিক্ষককে দাওয়াত দিতে পারবেন? আপনি যদি আপনার হেডমাস্টারকে বলেন যে স্যার বোনের তো বিয়ে, তো আপনি মোটামুটি 3-4 দিন আগে চলে আসেন লুঙ্গি টুঙ্গি নিয়ে, আপনার থালা বাসন টাসন অনেক কিছু দিতে হবে। তাকে ব্যবহার দিলে স্যার কি করবে? আগে আপনার কান ফাঁসে একটা মারবে, আগে যে তোরে কে শিখেছে এসব ইনভাইট বেয়াদ বলবে না? তার মানে কি দেখেন, একই ইনভাইট, একই বিয়ের দাওয়াতে কিন্তু দুজনে দিচ্ছেন, দুজনের রিয়েকশন 2 রকম আছে। এখন আপনি আবার যদি ক্লোজ বন্ধুকে যদি আপনার ফর্মাল দাওয়াত দেন, আপনার ঘুরে উল্টা লাথি মেরবে, বেটা তুই আমার লোক এত ফর্মালিটি দেখাস কিসের জন্য? বেটা তোর বোনের বিয়েতে তো তুই আমার দাওয়াত দিলেও যাবো, না দিলেও যাবো, বেটা তুই আমার দাওয়াত দেন কেটা? তোর বোন তো বেটা আমার বোন। তাহলে সেখানে আপনি ফর্মাল দেওয়ার কোনো অপশন নাই। ঠিক একই রকম আপনার যদি বন্ধুরা যেভাবে দেন, শিক্ষকদের যেভাবে দেন, তাহলে আবার মানে 2 লাইনে ভুল করলে সর কোনো কাজ। তো এই জন্য কিভাবে ইনভাইট করতে হবে, স্থান কাল পাত্র ভেদে কখন কিভাবে করবেন, এবং এটার জন্য কিছু সবকিছু আমরা একটু পরে ইনভাইট ফলো আপ ট্রেনিং আমরা আলোচনা করবো। আমি এখন শুধু এই ব্যবসা সফল হচ্ছে আত্মাটা বেঁধে নিয়ে কথা বলতেছি। এরপর হচ্ছে এবার মার্কেটিং প্ল্যান শেয়ার। আমরা অনেকে আছি পিএস বিজনেসটা মুখে মুখে করতে চাই, এটা রং কনসেপ্ট। বলে বস আমি তো তার সাথে গিয়ে দেখা করছি। কি করছেন? তার সাথে কথা বলছি। তো সে কি জয়েন করছে? না বস, সে বলছে সে একটু বুঝবে।
আমাকে তো আপনি বুঝেন নাই। হ্যাঁ বস, আমি তো বলছি। আপনি কি তাকে প্ল্যান দেখাইছেন? ও না বস, প্ল্যান তো দেখেনি। আপনি কি বলছেন? বলছি বস টিএনসি ভালো, টিএনসি প্রোডাক্ট ভালো, এটা খালি ডায়াবেটিস ভালো হবে। বিশ্বাস করবেন না, এগুলো যখন আমার সামনে কেউ বলে, আমি মাঝে মধ্যে তাকে কি বলবো আমি নিজে ভাষা হারিয়ে দেব। কোম্পানির মার্কেটিং প্ল্যানটা দিচ্ছি কি আপনি মুখে মুখে বলার জন্য? হ্যাঁ, আপনারা সে মুখে মুখে কথা কেউ শুনবে? কোম্পানি একটা মার্কেটিং প্ল্যান দিচ্ছে না, আপনাকে প্ল্যানটা অবশ্যই প্রেজেন্ট করতে হবে। এবং প্ল্যানটা শেয়ার করার ক্ষেত্রে কিছু পরিবেশ, কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আমরা যখন প্ল্যান দেখাতে যাই, আমরা চা দোকানে বসে প্ল্যান দেখাই। এখন আপনি যখন গ্রামে কোনো চা দোকানে বা কোনো একটা জায়গায় বসে তখন কাউকে প্ল্যান দেখাবেন, আশেপাশ দিয়ে কোনো একটা মানুষ যাওয়ার সময় টাকা দেখবে কিরে তোরা কি করতেছিস, কারণ গ্রামের মানুষ তো বেশি কৌতূহলী থাকে, শহরের মানুষ তারপরে কম। যখন দেখবে আপনারা বিজনেস বুঝেন, ও দেখা যাচ্ছে তো নেগেটিভ, অত কিছুই শুনে না, কিছু জানা, বলবে রে তোরা যখন খাবি তখন বুঝবি। এই কথা বলে সেই লোকটা এখান থেকে চলে যাবে না, আপনি এরপরে লোকটাকে যতই বুঝেন ওই লোকটা আর নেবে না। স্থান কাল পাত্র ভেদে যেখানে সেখানে প্ল্যান দেখানো যাবে না। কেউ কারো ফ্যামিলি নিয়ে হাসপাতালে, তার মা অসুস্থ হাসপাতাল, এখন আপনি যদি চান্স পাই এখানে প্ল্যান দেখানো হবে? বিয়ে খাইতে গেছেন, বিয়ে অনুষ্ঠানের মধ্যে সবাই বিয়ে খাইতেছে, আপনি এখানে আলাদাভাবে ডাকি নিয়ে প্ল্যান দেখানো হবে? হবে না। লোকাল বাসে উঠছেন, বাসে বসে বসে প্ল্যান দেখান হবে? মনে রাখবেন, যেখানে আপনি আপনি এত কোটি টাকার বিজনেস প্ল্যান আপনি যেখানে সেখানে কেন প্রেজেন্ট করবেন রে ভাই? একটা মানুষ যখন জয়েন করে না, এটা কিন্তু টিএনসি দায়ী না ভাই, এটা আমার আপনার প্রেজেন্টেশনের সমস্যা। আমরা যেখানে সেখানে প্ল্যানটা প্রেজেন্ট করি। ধরেন আপনাদের সবার জন্য আমি বিরিয়ানি রান্না করছি, হাসি, বিরিয়ানি, মুরগি, পোলাও সব করলাম, এত সুন্দর টেস্টি করে রান্না করে টয়লেটের বদনাম করে আপনাদেরকে দিচ্ছি। খাইবেন আপনারা? কেন খাবেন না বলেন তো? খাবার তো ভালো, খাবার তো ফ্রেশ, সবই ঠিক আছে, আপনি কেন খাবেন না? বলবে যে আপনি তো বাথরুমের বদনা দিচ্ছেন। সমস্যা, খাবার তো ঠিক আছে, টিএনসি সব ঠিক আছে, কিন্তু আপনি তো ওইভাবেই জায়গায় বে জায়গায় আপনি প্রেজেন্ট করে ফেলছেন। জায়গাটা তো এই বিজনেসের জন্য সুইটেবল না। আপনি কোটি টাকার একটা বিজনেস আপনি যেখানে সেখানে আপনি উপস্থাপন করতেছেন। হ্যাঁ, যেখান থেকে আমি আমি নিজে গত 4 বছরে বিজনেস করে আমি প্রায় 50 লাখ টাকা আমি আর্ন করছি। আমাদের স্বপন বস প্রায় 8 থেকে 10 কোটি টাকা আর্ন করছে। তাহলে এত কোটি টাকার বিজনেস, বিলিয়ন বিলিয়ন ডলার যেখান থেকে আর্ন করা যায়, সেই বিজনেস প্ল্যানটা আপনি রাস্তা ঘাটে, চা দোকানে, হোটেলে, কোথায় কোথায় প্ল্যান শো করেন, বাসের মধ্যে, হাসপাতালে গিয়ে। তার মানে কি আপনি ভালো জিনিসটা খারাপ জায়গায় প্রেজেন্ট করছেন, যার জন্য তারা সেটাকে সেভাবে অ্যাকসেপ্ট করে না, তাদেরকে খুবই নর্মালি নেয়। আমাকে একবার আমার ডিস্ট্রিবিউটর মুদি দোকানে নিয়ে বসাই দিচ্ছে প্ল্যান দেখানোর জন্য। আরে কি একটা অবস্থা, বলে যে আমি দাঁড়ায় দাঁড়ায় প্ল্যান দেখাতাম, মানে ওই লোকের ক্যাশের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্ল্যান দেখাতাম। এটা হয় বলেন? আবার এক ফার্মেসিতে নিয়ে একবার বসাই দিচ্ছে, আমি বেটারে কি প্ল্যান দেখাবো? বেটা একটু পর পর ওই কাস্টমার আসে, সে না পা দেয়, গ্যাস্ট্রিকের ওষুধ, আমি তারা যত বলতেছি ভাই এখানে প্ল্যান হবে না, বস বস প্লিজ করেন, বস বস আমি সব দেখতেছি। ইমোশনাল ডিসিশন। আচ্ছা বলেন তো, রবি আর এয়ারটেলের চুক্তি কোথায় হয়েছে? গুলিস্তান 0 পয়েন্টে? কোথায় হচ্ছে? একটা 5 স্টার হোটেলে বা ভিআইপি রুমে। তো আপনি আপনি আপনার ব্যবসাটাকে তো সস্তা আপনি বাড়াই ফেলতেছেন। তাহলে যেখানে সেখানে প্ল্যান শো করা যাবে না। এমন একটা প্লেস আমি বলে দিই, 3 জায়গায় প্ল্যান শো করা সবচেয়ে বেশি নিরাপদ। হয় আপনার বাসায়, না হলে তার বাসায়, না হলে অফিস। এই 3 জায়গা ছাড়া অন্য কোথাও প্ল্যান শো করাটা নিরাপদ না। সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে 3-4 জায়গা। ওকে, এবার আসেন, প্ল্যান শো করতে যায়, কোনো খাতা নাই, কোনো কলম নাই, কোনো কিচ্ছু নাই। আরে ভাই কি একটা পরিস্থিতি। তাইয়া ওই চা দোকানে গিয়ে কাগজ খোঁজে, মানে প্ল্যান দেখাবে বন্ধুরে পাইছে, চা দোকানে গিয়ে কাগজ খোঁজে। তো বন্ধু চা দোকানদারের কাছে আছে কি? ও কি পড়ালেখা করে? ও তো বিড়ি বিক্রি করে, ওর কাছে আছে বিড়ির প্যাকেট। ও তো বলে ভাই আমার কাছে তো দেবেন। দেখবেন চা দোকানদাররা কিন্তু তাদের কোনো লেখালুখা থাকলে এটাও কিন্তু বিড়ির প্যাকেটেই লেখে, কারণ ওরা খাতা মেনটেন করে না, ও তো পড়ালেখা করে না, খাতা লিখে কোথায়? ওরা খাতারে ভয় পায়, ওরা বিড়ির প্যাকেটে ভয় পায় না। বিড়ির প্যাকেটও কাগজ, খাতাও কাগজ, খাতাটা ওরা ভয় পায়। বিড়ির প্যাকেটের সাথে থাকতে থাকতে ওরা এটা অভ্যস্ত হয়ে গেছে। দেখা গেছে বিড়ির প্যাকেট দেয়, আমরা চিন্তা করি যে ঠিক আছে বিড়ির প্যাকেট কাগজই তো, আমরা আবার ওই কাগজে এবার মাঝখান দিয়ে ছিঁড়ে
এবার আমরা সেই কাগজে বসে বসে প্ল্যান দেখাই। এখন যে গেস্টটাকে আপনি বিড়ির প্যাকেটে প্ল্যান দেখাচ্ছেন, সে আপনার ব্যবসাটাকে কতটুকু মূল্যায়ন করতেছে বলেন তো আপনি? সে মনে করতেছে এটা মনে বিড়ির ব্যবসা। এগুলো সব হচ্ছে নন প্রফেশনাল অ্যাটিটিউড। কলম নাই, কলম খোঁজে, গেস্টের কাছে কলম খোঁজে। ভাই কাগজ তো পাইছে, এটা বিড়ির প্যাকেট পাইছে, আপনার পকেটে কলম আছে। আপনি যখন গেস্টের কলম দিয়ে লেখেন, আপনি লেখেন আর গেস্টে কয় আরে আমার কলমের কালিটা শেষ হয়ে যাবে, এবং সে মনে মনে বলতেছে এত বড় ব্যবসা করেন মিয়া, তোমার পকেটে একটা কলম নেই। তাহলে আপনার সাথে তারা ব্যবসা আসবে কিভাবে? তো আমরা অবশ্যই প্রফেশনালিজম রেখে আমরা কাজটা করব। যেখানে সেখানে প্ল্যান দেখাবেন না, যেখানে সেখানে যে একজন মানুষের সাথে যখন বসবেন আপনার একটা প্রস্তুতি নিয়ে বসতে হবে। আগের দিন থেকে 2 দিন আগে থেকে আপনার প্রিপারেশন থাকতে হবে যে তার সাথে আমি কিভাবে বসতেছি, তার সাথে আমি কিভাবে আলোচনা করব। কারণ গুলি মারলেন, সব বুলেট নষ্ট হয়ে গেল, একটাও কাজ হলো না, তো লাভ হলো নাকি? কিন্তু পরিকল্পনা করে একটা বুলেট মারেন, ওইটা কিন্তু জায়গা মতো লাগবে, কিন্তু আপনি সাকসেস। পরিকল্পনা ছাড়া কাজ করলে বুলেট নষ্ট হবে, মানে আই মিন গেস্ট নষ্ট হবে। আর যদি পরিকল্পনা করে কাজে, যে বললাম 37 জন রিলিজ করছে, 8-9 জন গেস্ট প্ল্যান করছে, দেখেন আজকে আমি ব্রোজ টাইম আল্লাহর মতে যে রিসেন্টলি গোল্ডলাইন হয়ে যাচ্ছে। তার মানে কি? অথচ বহু লোক আছে 100 জন ইনভাইট করা শেষ, জয়েন করে না, কারণ আমি যাকে টার্গেট করছি ওর পরিকল্পনা করে আমি দৌড়ছি যে ও পিছতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা অবশ্যই প্ল্যান শেয়ার করব। প্ল্যান শেয়ার করা ছাড়া আমাদের সাথে কেউ জয়েন করবে না, এটা কনফার্ম থাকে। যদি কেউ জয়েন করে সে আবার এখানে থাকবে না, সে আবার হারিয়ে যাবে, কারণ সে না বুঝে আসছে, সে আবার না বুঝে চলে যাবে। আর যে প্ল্যান দেখে বুঝে আসবে ও আপনার সাথে থেকে কাজও করবে। ওকে, এরপর আছে কি ক্লোজিং। এখন তাকে প্ল্যান দেখাইছেন, তাকে প্ল্যান দেখালেন, এবার তাকে ক্লোজিং দিতে হবে। তাকে কি করতে হবে? ক্লোজিং দিতে হবে। তার মনে অনেক প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো তাকে শেয়ার করতে হবে। এখন আমরা অনেক কাছে এই বিষয়গুলো প্র্যাকটিসই করতে চাই না। মনে রাখবেন, কিছু বিষয় আছে আপনি কখনো এগুলো অ্যাভয়েড করে যেতে পারবেন না, এগুলো আপনাকে করাই লাগবে। আমরা অনেকে প্ল্যান শো করতে চাই না, অনেকে ক্লোজিং দিতে চাই না, মনে করে আমার আপলাইন দেবে। আমি আপনাদেরকে আমার একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, আমার জীবনের থেকে নেওয়া। আমি যখন প্রথমে নেটওয়ার্ক মার্কেটিং লাইফে আসি, আমি তো বুঝেন এটা আপনাদের মতো যখন প্রথম প্ল্যান পারি না, আমি প্ল্যান পারি না। তো আমার 2 জন আপলাইন ছিল, তাদেরকে দিয়ে আমি প্ল্যান দেখাতাম। 2 জন না, কয়েকজন আপলাইন ছিল, তাদেরকে দিয়ে প্ল্যান দেখাতাম। এখন একদিন যেটা হয়েছে, আমার খুব ক্লোজ একটা বন্ধু, বুঝছেন, ইন্টারের বন্ধু, তাকে আমি ইনভাইট করছি। প্ল্যান দেখাবে কি? তার সাথে শিডিউল নিয়ে রাত্রেবেলা প্রথমে ফোন দিলাম এক আপলাইনকে, যাকে দিয়ে সবসময় প্ল্যান টান দেখাই। সে বললো যে ভাই কালকে তো আমার শিডিউল নেই, কালকে তো আমি ঢাকার বাইরে যাবো। সে আবার তার নিচের জনকে দেখাই দিচ্ছে, আপনি অমুককে বলেন। তাকে ফোন দিলাম, বস আমার তো কালকে একটা গেস্ট আছে, আমার বন্ধু, বস আপনি তো প্ল্যান দেখালে খুব ভালো হতো। আমি অমুক বসে বলছি অমুকে তো ঢাকার বাইরে যাবো, বস আপনি একটু দেখালে ভালো হতো। উনি বলতেছে ভাই সরি, আমি তো এখন ঢাকার বাইরে আছি, আমি তো ঢাকা দেইনি। হায় হায়, তো কি করবো এখন? তাহলে সে তার নিচের জনকে দেখাই দিচ্ছে। এবার তার নিচের জনকে ফোন দিলাম, ভাই কি করা যায়, আমার তো কালকে সকালে একটা গেস্ট আছে, অথচ তোমার গেস্ট কটা বাজে? আমি বলি আমার গেস্ট ধরো 10টার দিকে আসবে। বলে যে দোস্ত শোনো, আমি তাহলে আমার একটা তো উত্তরে একটা শিডিউল আছে খিলগাতে, আমি ওখানে 9:30 বাজে শিডিউল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আগে আগে সেখানে চলে যাবো, আমি শেষ করে আসবো। খেয়াল করেন, সে উত্তরে 9:30 শিডিউল দেওয়া, ধরেন সে সর্বোচ্চ 9টায় যাবে সেখানে, তো 9টা থেকে সে প্ল্যান দেখায় খিলকের থেকে রওনা দিয়েছে, তার ফটো আসতে কটা বাজে? কি পরিস্থিতি? আমি বলছি দোস্ত গেস্ট কিন্তু 10টা আসবে, তুমি কেমনে করবে না করবে আমি জানি না, তুমি কিন্তু 10টার আগে আসবে বন্ধু। বলছে ঠিক আছে বন্ধু, আমি চেষ্টা করবো। ওকে, এখন এটা ছাড়া আমার অপশন নেই, তার উপর ডিপেন্ড করার কোনো অপশন নেই। সে ছিল আমার একদম ইমিডিয়েট আপলাইন। তা আমার যে ক্লোজ বন্ধু, তাকে তো আমি কিছু বলি না, তাকে এমনি একটা মানে আপনাদেরকে শিখে দিবে, তাকে আমি কি বলে আনছি। সে আসলো, এখন আসার পর আমি তো প্ল্যানই পারি না, আমি প্ল্যান দেখাবো। আমি তাকে, সে আসিয়া বলতেছি কি বল কি অবস্থা, কেন এত জরুরি ডাকছস? আমি কারবার ডাকে চা নাস্তা খাই, তারা নিয়ে চা নাস্তা খাওয়াইলাম। সে নাস্তা খাতে, বল কি কথা বলবি বল। আমি ধৈর্য ধরছ, তুই খাস না, তোর সাথে কথা বলবো তো। আচ্ছা খাইতেছি, অন্যান্য কথা বলতেছি, কিছু বলতেছি কি রে বেটা, আধা ঘন্টা হয়ে গেছে, বল এবার কি বলবি। দাঁড়া ওয়েট কর। এইদিকে ওরা ফোন দিচ্ছি, ভাই ভাই আপনি বন্ধু তুমি কই? আমি তো এখনো প্ল্যান দেখাইতেছি। ও অলরেডি আধা ঘন্টা ক্লাস হয়ে এখনো খিলকাতে প্ল্যান দেখা, বুঝুন আমার পরিস্থিতি তখন কি।
এরপরে আবারও চলতেছে, আবার ঘুরে গেড়ে না কথা টথা, এই কথা ওই কথা ওই কথা, তুই কি কথা বলবি না আমি যাবো গা। আমি যদি বন্ধু একটু ওয়েট করে, আচ্ছা চল আবার না সানাস টাকায় চল, আবার যায়। বিশ্বাস করে তারা 4 কাপ চা খাওয়াইছে। হ্যাঁ 4-5 কাপ তারা চা খাওয়াইছে। একটা পর্যায়ে প্রায় 1.5 ঘন্টা, 9:30 বাজে সে আসছে, প্রায় 11:15 বাজে যখন সে আমার সাথে রাগ করে সে চলে যেত, দূর বেটা তোর কথা তুই তোর কাছে রাখি, আমি যাই। আমি কিন্তু ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার প্ল্যান শো শিখতে হবে, আমার প্ল্যান আমি দেখাবো। এবং আপনি শুনলে অবাক হবেন, যেদিন থেকে আমি প্ল্যান শো দেখানো শুরু করছি, হ্যাঁ আমি কিন্তু আমার গেস্ট প্ল্যান শো করে যতটুকু এক্সপার্ট হয়েছি, আমার ডিস্ট্রিবিউটরদের গেস্ট প্ল্যান শো করে সবচেয়ে বেশি আমি এক্সপার্ট হয়েছি। আমি আজকে যে সবাই বলে যে আমি খুব ভালো প্ল্যান দেখাই, আমি প্ল্যান দেখালে গেস্টটা মোটামুটি না করে না, জয়েন করে, অধিকাংশ গেস্টই জয়েন করে। হ্যাঁ এর অন্যতম কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনারা আমাকে এক্সপার্ট বানাইছেন। আপনাদের গেস্ট গুলো সব আমি প্ল্যান দেখাইতে দেন, আমি এক্সপার্ট হয়ে গেছি। অথচ এই এক্সপার্ট যদি আপনি হইতেন, আপনার জীবনের জন্য অনেক কাজে লাগতো। সেই জন্য আমি সকল লিডারকে বলবো, যারা 5 স্টার 6 স্টার 7 স্টার তো করেনি, এটা বলা লাগে না, যারা 5 স্টার 6 স্টার, আপনারা মাস্ট আপনাদের গেস্ট আপনারা প্ল্যান দেখাবেন। কারণ যদি আপনি আপনার গেস্টকে প্ল্যান না দেখান, আপনার টিম আপনার ভ্যালু নষ্ট হয়ে যাবে, আপনাকে আপনার টিম কখনো লিডার হিসেবে মানবে না। ওকে, অনেকে আবার ওই মাছ রাঙ্গা ফাঁকি যেভাবে মানে ওই পানি থেকে মাছ শিকার করে, ওইরকম করে প্ল্যান শো করে। প্ল্যান শো কখন শুরু করছে আর কখন শেষ হয়েছে কেউ গেস্টও বুঝে না, সে নিজেও বুঝে না, এই শুরু করছে আবার শেষ হয়ে গেছে। ওকে, তো আমরা এগুলো মনে রাখবো। তো আমরা ক্লোজিং দিতে হবে। ক্লোজিং হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। তারা গেস্ট আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে, আপনি কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন, সন্তোষজনক অ্যান্সার দিবেন। আজকে আপনাদের সবার কাছে আমি আমার একটা স্মরণীয় একটা ঘটনা আপনাদেরকে মনে করে, আপনারা সবাই এটা আমি শোভন বসের সাথে মনে শেয়ার করি না, কারোর সাথে শেয়ার করি নাই। আমি টিএনসির প্রথম দাওয়াত কিন্তু আমার এখন যে টিমে কাজ করি, এই টিম থেকে কিন্তু আমি পাই নাই। টিএনসিতে একজন লিডার ছিল ইঞ্জিনিয়ার তারেক, আপনারা ছিলেন কিনা আমি জানি না, শোভন বস মনে চিনবে, বা যারা সিনিয়র তারা ছিলেন ইঞ্জিনিয়ার তারেক। তার অফিসটা ছিল পিজি হাসপাতালের পিছনে, মনে হয় দিকে কোন দিকে এলাকাতে। তো আমার এক পরিচিত বন্ধু, বা সে আমাকে খুব মানে, সে আমাকে একদিন ইনভাইট করে ইঞ্জিনিয়ার তারেকের অফিসে নিয়ে গেছে। আমাকে নিয়ে পরিচয় করাইছে যে আমি নেটওয়ার্কার, আমাকে যদি একবার টিএনসিতে জয়েন করাতে পারে আমি এখানে খুব ভালো করতে পারবো। ইঞ্জিনিয়ার তারেকের কাছে যথেষ্ট হাইলাইটস করতে আমার ব্যাপারে। আমি ইঞ্জিনিয়ার তারেকের অফিসে আমি গেলাম। এই ক্লোজিংটা এই জন্য আপনাদের জন্য প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি, কি ঘটনা করছিল, প্র্যাকটিক্যাল লাইফ থেকে নেওয়া কথা। ইঞ্জিনিয়ার তারেক আমি যাওয়ার পর দেখলাম যে সেখানে প্রায় 8-10 জন ডিস্ট্রিবিউটর বসা আছে। ইঞ্জিনিয়ার তারেকের আমার যে ডিস্ট্রিবিউটর মানে যে বন্ধুটা আমার নিয়ে গেছে, সে গিয়ে আমার সাথে পরিচয় করে দিয়েছে, আমি তার সাথে পরিচিত বসলাম। ইঞ্জিনিয়ার তারেক আমাকে বসে সে বিজনেস প্ল্যানটা দেখাইছে। আমি যতটুকু বুঝার বুঝছি বা না বুঝছি, যা করার করছি। বুঝার পর এখন স্বাভাবিক আমি তো তাকে প্রশ্ন করবো, ক্লোজিং পার্টে আমি আসবো, যেহেতু আমি নেটওয়ার্কার মানুষ, আমার তো 2-1টা কোশ্চেন আমি করতে পারি এটা সম্পর্কে জানার জন্য। আমি ইঞ্জিনিয়ার তারেককে আমি কোশ্চেন করা শুরু করছি। আমি জিজ্ঞেস করছি আমি কি, আমার কিছু বিষয় জানার আছে, আমি কি কোশ্চেন করতে পারি? অবশ্যই, সকল কোশ্চেন আপনি করেন। তা আমি তাকে কোশ্চেন করা শুরু করছি। একটা কোশ্চেন করছি, 2টা কোশ্চেন করছি, 3টা কোশ্চেনের সময় ইঞ্জিনিয়ার তারেক রিঅ্যাক্ট করে ফেলছে। সে হঠাৎ করে উত্তেজিত হয়ে বলতেছে, এই আপনারা যারা আছেন সবাই আমার রুম থেকে বেরোয় যান, আজকে ওনার সাথে আমার একটা কিছু হবে। মানে সে ভাবছে আমি যে কোশ্চেনগুলো করতেছি, এই কোশ্চেনগুলোতে তার ডিস্ট্রিবিউটর নেগেটিভ হয়ে যাবে, এই জন্য সে চিন্তা করছে সবাই বাইরে করে দিয়ে সে আমার সাথে কথা বলবে। এখন সে যখন আমার উপর উত্তেজিত হয়ে গেছে, যে আমাকে নিয়ে গেছে, সে হঠাৎ করে দাঁড়ায় গেছে। সে দাঁড়ায় ইঞ্জিনিয়ার তারাকে বলতেছে, কি ব্যাপার, আপনি ওনার সাথে এভাবে ব্যবহার কেন করলেন? হ্যাঁ, আপনি ওনাকে চিনেন? উনি কে? উনি তো আপনাকে কোশ্চেন করতেই পারে, আপনি কেন উত্তেজিত হলেন? আমি আজকে থেকে, উনি তো করবে না, আমি আজকে থেকে আপনার সাথে কাজ করবো না। ইঞ্জিনিয়ার তারেক ওই লোকটারা হারাইলো, আমি তো গেলামই। আমি পরে ওরা আবার ঠান্ডা করে, আমি কাছে সমস্যা নাই, ওনার সাথে আমি কথা বলতে সমস্যা নেই। না আপনি উঠেন, আমরা এখনই চলে যাবো, এই লোকের লোক আর কোনো বিজনেস হবে না। যে লোক আপনি তো খারাপ কিছু বলেন, আপনি তাকে প্রশ্নের উত্তর দিবেন। এবং এবার আপনি শুনে টাকা আমি কি কোশ্চেন করছি শুনলে এখন আপনারা হাসবেন। টাকা আমি কোশ্চেন করছি যে ভাই তাহলে তখন $4 লাখ ছিল 8 স্টার, বুঝছেন? আমি বললাম যে ভাই তো আপনাদের একটা 4.5 পিবি, একটা বেবি পেস্ট, এটা 2.5 পিবি, তো এই 2.5 পিবি 4.5 পিবি 18 পিবি এরকম করে কবে 4 লাখ হবে? হইতে হইতে তো আমার তো 50 বছর লেগে যায়।
দেখেন তাকে আমি এটা কি কোনো কোডিং কোশ্চেন বলেন তো, খুব সিলি একটা কোশ্চেন। সে বলতেছে না, কেন আপনার এত বছর লাগবে? আমাদের এখানে বলুক আছে 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। আমি তো কেমনে হইলো 2.5 পিপি 5 পিপি করে কেমনে হবে? তাহলে সে আমাকে এটা যুক্তি দিয়ে বুঝাবে না? যখন আমি তাকে বলতেছি কিভাবে হবে, আমি তো বুঝলাম না, 2.5 পিপি 5 পিপি করে কবে এটা 4 লাখ হবে? আমি তারা বলছে আপনি কয় বছর হয়েছেন বলেন, আপনার এখন পজিশন? আমি এখন 8 স্টার। আমি আপনি কয় বছর ধরে কাজ করেন? 9 বছর। আমি এই যে দেখছেন আপনি তো 9 বছর হইতে পারেন না। একদম প্র্যাকটিক্যাল এই কথা বলার পরে সে কিন্তু উত্তেজিত হয়ে গেছে। অথচ এই কথার কিন্তু খুব সুন্দর একটা উত্তর কিন্তু ছিল। তাহলে এখন দেখেন ইঞ্জিনিয়ার তারা যখন উত্তেজিত হয়ে যাওয়ার কারণে কিছু সে কিন্তু আমাকে মিস করছে, মানে কিন্তু আমি কিন্তু তার টিমে জয়েন করি। তাহলে এই জন্য বললাম যে ক্লোজিং পার্ট আমরা আমি কখনো কোনো ট্রেনিং এ তার নাম বলি নাই। সরি আপনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ নাম বলা ঠিক না। আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, যেহেতু সে এখন নাই আমাদের কোম্পানির সাথে মনে হয়, সেজন্য আমি আপনাদের সাথে, সে টিএসি থাকলে আমি জীবনে তার কথা বলতাম না, তার নামটা বলতাম না। সে নাই এই জন্য তার নামটা আমি আপনাদেরকে বললাম। ওকে, তো কেউ অন্যভাবে নেবেন না, জাস্ট আপনাদের ট্রেনিং এবং একদম এটা যে আমার লাইফের রিয়েল করছে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য, যে আমরা ক্লোজিং পার্টে গেস্ট আমাদেরকে কোনো কোশ্চেন করলে আমরা উত্তেজিত হয়ে যাই, এটা রং অ্যাটিটিউড। কখন এটা করবেন না। গেস্ট কোশ্চেন করবে, এটা তো স্বাভাবিক। আরে ভাই একটা কাপড় দোকানদারের কথা চিন্তা করেন না, যে আমাদের এই যে আপুরা আমাদের আন্টিরা যখন মার্কেটে যায়, দোকানদার যখন কোনো কাপড় দেখে সে কি করে, এমন একটা বাজে অবস্থা করে মনে হচ্ছে যে ওই কাপড়টা বেটাটা মনে হয় মাগনা আনছে বা ওই ময়লার টাঙ্কি থেকে উঠে আনছে। ওকে, তো আমরা কখনো রিয়েক্ট করবো না, বরং সন্তোষজনক ভাবে তার কথাগুলো উত্তর দেবো। কালকে আমরা কিন্তু ক্লোজিং পার্ট নিয়ে কালকে আমরা ট্রেনিং করবো। ক্লোজিং এর পর হচ্ছে সাইন আপ, তার ফর্মটা ফিল আপ করতে হবে। কাবির নামে সিগনেচার না হলে কিন্তু যত বছরে প্রেম করেন অবৈধ সম্পর্ক কিন্তু। ঠিক একই রকম কারো যদি আপনি ফর্মে সাইন আপ করে ফেলেন, সে মেন্টালি প্রস্তুত যে 60% সে জয়েন করে ফেলছে, 40% এখন শুধু তার টাকাটা জমা দিবে। সেজন্য আমরা সবাই সাইন আপটা করে ফেলবো। ওকে, এরপর হচ্ছে ফলো আপ। ফলো আপ না দিলে কেউ কখনোই জয়েন করবে না, 100% নিশ্চিত। যদি ফলো আপ ছাড়া কেউ জয়েন করবে, বুঝতে হবে সে না দেখে জয়েন করছে, না বুঝে জয়েন করছে, সে টিকে থাকার সম্ভাবনা কম। আর যে ফলো আপের পর জয়েন করে, যে ফলো আপের পর জয়েন করে 3 বার 4 বার 5 বার 7 বার 10 বার ফলো আপ দেওয়ার পর জয়েন করে, সে কিন্তু কাজ থেকে হারায় না, সে কিন্তু কাজটা কন্টিনিউ করে। ওকে, তো যাই হোক, আমরা এখানে বিশেষ করে আমার ট্রেনিং গুলোতে আমি এই 8টা ধাপ সবাইকে একদম কমপ্লিট করার জন্য আমি চেষ্টা করি। তো আমরা এখানে যেহেতু আমাদের ট্রেনিংটা কন্টিনিউ করছে, আমরা সবাই নামের তালিকাটা যারা নতুন আছি, অবশ্যই ভাইয়া রিকোয়েস্ট থাকলো যে আমরা সবাই নামের তালিকাটা আজকেই করে ফেলবো, পাশাপাশি বাছাইটা করে ফেলবো। আর এখন আপনাদের সাথে প্ল্যান শোটা শিখে ফেলবে না। প্ল্যান শোটা নিয়ে যদিও কালকে আমি কালকে যদি আমাদের ট্রেনিংটা হয় আর কি, কালকে হয়তো আমি ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কথা বলতে পারি হয়তোবা। আমি বিশেষ করে হল রুমে আমি এই মার্কেটিং প্ল্যানটা ট্রেনিংটা করাই, সবাইকে একদম মুখস্থ করাই ছেড়ে দিই আমি, যারা আমার পার্টিসিপেন্ট থাকে। এখানে তো সেটা করা সম্ভব হবে না, বাট আমি সকল 7 স্টার 6 স্টার যারা আছেন, আমি আপনাদের প্রতি দায়িত্ব দিচ্ছি, আপনারা আপনাদের টিমে যারা আজকে নতুন ট্রেনিং করতেছে তাদেরকে আপনারা প্ল্যান শেয়ারটা ভালো করে শিখিয়ে দিবেন। তাহলে আমি শুধু আপনাদেরকে এখন ইনভাইট, ফলো আপ, ক্লোজিং, আমি আজকে এখন একটু পরে আপনাদেরকে ইনভাইটেড ফলো আপটা করাবো, এরপরে কালকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ক্লোজিং ট্রেনিংটা করাবো। আমি বিশ্বাস করি যে এই ধাপগুলো যদি আপনারা দক্ষ হন, হ্যাঁ, তাহলে আপনারা এই বিজনেসে আপনারা কখনো ঠেকবেন না এবং আপনারা স্মুথলি কাজটা করে আপনারা সবাই সফল হতে পারবেন। ওকে, এবং এই 8টা ধাপ সবাইকে মানতে হবে। কখনো দেখেন অধিকাংশ মানুষ টিএনসি শুরু করলে 4 নাম্বারটা ধরে শুরু করে, মানে প্রথমেই ইনভাইট, জয়েন করার আগে ইনভাইট করে। আচ্ছা শুনেন, আমি তো জয়েন করবো আগে, আর 4-5 জন মধ্যে ঠিক করে নি, মানে সে জয়েন করার আগে সে কি করে, সে আর 4-5 জনকে ঠিক করে। সবুজ স্যার, আপনার তো সাউন্ড আসছে না। জি, আমার মনে হয় আমি যেটা বুঝতেছি আমার ল্যাপটপ থেকে মনে হয় কানেকশনটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। ওকে, এখন ঠিক আছে, ল্যাপটপ থেকে গেছে। আছে তো মনে হয় এখন। হ্যাঁ, সাউন্ড আছে কিন্তু স্ক্রিন নাই। স্ক্রিন চলে আসবে, স্ক্রিনটা আমি অফ করছি কারণ আমি ভাবছিলাম যে মনে হয় আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। না না না, এখন দেখলাম যে না আছে। ওকে, তাহলে অবশ্যই আমরা 8টা ধাপ ফলো করব
এবং আমরা অধিকাংশ ডিস্ট্রিবিউটর আমরা যে ভুলটা করি আমরা 4 নাম্বারটা থেকে শুরু করি, ইনভাইট থেকে শুরু করি, এটা রং। এবং এটা করতে গিয়ে কিন্তু আমরা উল্টা শিখি, এবং অনেকে তো আছে জয়েন করার আগে গেস্ট খোঁজে, আরো ভুল। এটা হচ্ছে মানে এই ভুলের তো কোনো ক্ষমা নেই। ওকে, সো আমরা সবাই সিরিয়ালি এক থেকে সিরিয়ালি আমরা সবাই মেনটেন করবো। এবং আপনারা যারা 7 স্টার 6 স্টার 5 স্টার আছেন, আপনাদের আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই 4টা মানুষকে, বেশি না, সবাইকে করার দরকার নেই, আপনি শুধু 4টা মানুষকে এই 8টা ধাপ ফলো করেন। 4টা মানুষকে, ওই 4টা মানুষকে বলেন তারা একদম 4জন করে ফলো করেন, এই 8টা ধাপ ফলো করা, কপি করেন এগুলো, দেখবেন যে ইনশাল্লাহ অনেক কম সময়ে আপনাদের সবার অনেক ভালো একটা বিজনেস। ওকে, তো আমি আপনাদের সবাইকে বলবো আমরা সবাই অবশ্যই 8টা প্ল্যানে কাজ করবো। অনেকে বলতেছে অনলাইনে, আসলে অনলাইনে যখন ওপিপি হবে, আমি আপনাদের সবাইকে অলরেডি শিখিয়ে দিচ্ছি যে অনলাইনে ওপিপি হওয়ার পরে আপনারা নিজেরা আবার মেসেঞ্জারে একটা গ্রুপ করে অথবা জুমের একটা মিটিং কল করে আপনারা ভিডিও ক্যামেরাটা ধরে খাতার মধ্যে তাকে প্ল্যানটা আবার বোঝাবেন। বোঝাইয়া, যেহেতু এখন অনলাইনে যে বললাম, আপনি তো ফর্মটা ফিল আপ করবেন হচ্ছে যদি লাইভে থাকেন, সে আপনার বাইরের আশেপাশে হলে গিয়ে আপনি তার ফর্মটা ফিল আপ করবেন। এখন সে মালয়েশিয়া আছে, আপনি কি মালয়েশিয়াতে ফর্ম ফিল আপ করবেন না? তাকে বলবেন যে তাকে অনলাইনে কাজটা, মানে যখন ওই যে স্থানকাল পাত্র গেলে বললাম না, যেখানে যেটা দরকার সেখানে সেটা করবেন। ওকে, মনে রাখবেন, গুড থিংস কাম টু দোজ হু ওয়ার্ক। সব কিছু শিখলেন কিন্তু কাজ করলেন না, তাহলে কি হবে? না, ভালো জিনিসটা তখনই আসবে যখন আপনি কাজ করবেন। সকল কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এখন যদি অ্যাকশন না করেন তাহলে কোনো কাজই হবে না। ওকে, দেখেন আমরা যারা কাজ করছি আমাদের সফলতার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই। আমার টিমে আমরা প্রথম 3 মাস 4 মাস কাজ করে কিন্তু আমরা প্রথম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ট্যুর অ্যাচিভ করি। এটা হচ্ছে আমার টিএনসি লাইফের আমার প্রথম বিদেশ ভ্রমণ, যেখানে আমি আমার টিমের 6 জনকে নিয়ে আমরা এই ট্যুরটা অ্যাচিভ করি। মালয়েশিয়া ইন্দোনেশিয়া ট্যুর, আমরা একসাথে মালয়েশিয়া যাই। আমাদের অনেক সিনিয়র লিডাররা গেছিলেন, তাদের হয়তো এখন মনে পড়বে আমাদের সেই মালয়েশিয়া ইন্দোনেশিয়া ট্যুরের প্রোগ্রামের ছবি। আমাদের এগুলো হচ্ছে আমাদের মালয়েশিয়া ট্যুরের ছবি। হ্যাঁ, এই যে আমরা টিএনস মালয়েশিয়া অফিস ভিজিট করি, সেখানে আমাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছিল মালয়েশিয়া অফিস থেকে। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই রুলগুলো ফলো করলে আপনারা যে জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন, এবং আমরা এগুলো ফলো করে আজকে আমাদের এই অ্যাচিভমেন্ট। ওকে, দেখেন ইন্দোনেশিয়া ট্যুর আমাদের, আমরা মালয়েশিয়া থেকে আবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাই। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আমাদের কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম হয়। হ্যাঁ, সেই প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে আমাদের আমরা যে অ্যাটেন্ড করছি সেটা ছবি। এরপরে হচ্ছে আমাদের এগুলো সব হচ্ছে ইন্দোনেশিয়া বালির প্রোগ্রামের ছবি, সারা বিশ্ব থেকে মানুষজন অ্যাটেন্ড করছেন। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে আমি যখন কার ফান্ড অ্যাচিভ করি, এটা হচ্ছে আমার কার ফান্ডের আমাকে যখন কার ফান্ডের চেকটা হস্তান্তর করা হচ্ছে সেটার ছবি। হ্যাঁ, এখানে শামসুদ্দিন স্বপন বস এখানে উপস্থিত ছিলেন, উনি সহই। এই ঘটনাটা আমার মনে থাকবে সারা জীবন ইনশাআল্লাহ। এটা হচ্ছে টিএনসি থেকে আমার প্রথম ইনসেন্টিভ গ্রহণ। এরপর হচ্ছে আমার সাজেক ভ্যালি ট্যুর করি, এটা আমার গ্রুপের পক্ষ থেকে ট্যুর হয়। সেখান থেকে এসে আমি চলে যাই চায়না। হ্যাঁ, চায়না থেকে এসে এটা হচ্ছে আমি যখন কোম্পানির ট্রেনে হিসেবে সার্টিফিকেট পাই সেটা ছবি হচ্ছে। এরপরে আমরা কক্সবাজার ট্যুর করি, আমার টিম নিয়ে আলাদাভাবে একটা কক্সবাজার ট্যুর হয়, এটা হচ্ছে সেই ট্যুরের ছবি। এরপর দিল্লি ট্যুর হয় আমাদের, এরপর আমরা দিল্লি ট্যুরে যাই। সেখান থেকে এসে আমরা আবার কক্সবাজার আমাদের কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম আবার অ্যাটেন্ড করি। সেখান থেকে এসে আমরা আবার নেপাল ট্যুর করি। হ্যাঁ, স্বপন বস সহ একসাথে আমরা নেপাল ট্যুরে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেপাল ট্যুরের ছবি। সেখান থেকে এসে আবার হয় আমাদের চায়না ট্যুর। আমার টিমের প্রায় কয়জন, 6 থেকে 7 জন লিডার চায়নাতে গেছিলেন, আমাদের সপ্তম মালয় সহ। এটা হচ্ছে আমাদের চায়না ট্যুরের ছবি। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে। ওকে, এরপরে আবার হচ্ছে আমাদের বিমানে কক্সবাজার ট্যুরের ছবি। এরপরে আবারও কক্সবাজার ট্যুর, আমাদের কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম আমরা সবাই আবার অ্যাটেন্ড করি। এরপর হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ট্যুর, সেন্ট মার্টিন যে আমরা সবাই একসাথে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের একটা টিমের একটা প্রমোশন ছিল সিঙ্গাপুর ইন্দোনেশিয়া নেপাল ট্যুর। তখন আমাদের জসিম মাত্র জয়েন করছে। জসিম জয়েন করে প্রথম 3 মাস কাজ করে সে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া নেপাল ট্যুর সে অ্যাচিভ করে। ওকে, সে যদিও সিঙ্গাপুরে যায় নাই, বাট সে ক্যাশ 1,16,000 মনে হয় 500 টাকার মতো সে ক্যাশ চেক আমার কাছ থেকে নিছে মাত্র 2-3 মাস কাজ করে। এরপর হচ্ছে আবার আমার চায়না ট্যুর, 19 সালের চায়না ট্যুর। সেখান থেকে এসে আবার সিঙ্গাপুর ট্যুর। এগুলো আসলে টিএনসিতে আমরা যখন জয়েন করি, বিশ্বাস করেন আমরা কিন্তু টিএনসি থেকে এগুলো পাবো এটা কখনো স্বপ্ন দেখি। আমরা তো খাবারের সন্ধানে টিএনসিতে আসছি, 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবো। আমি তো বলছি যে আমি কোথায় ছিলাম, কোথায় থেকে আজকে কোথায় আসলাম, স্বপ্ন ভাবি নাই কখনো মানে এইসব দেশ ভ্রমণ করবো, এইসব জায়গায় যাব। এই জন্য আমি সবাইকে সবসময় বলি যে টিএনসি থেকে আপনি যা চান
তা তো পাবেনি ইনশাআল্লাহ। যা জীবনে স্বপ্ন কল্পনা করেন নাই তাও পাবেন। শুধু যে নিয়মগুলো বলছি আপনি শুধু নিয়মটা ফলো করেন। ওকে, সিঙ্গাপুর ট্যুর। আপনি জানেন এক সময় আমার মনে আছে 2007-8 সালে সিঙ্গাপুর যাব কাজ করার জন্য, এটার জন্য 6-7 লাখ টাকা আমি পকেটে নিয়ে নিয়ে ঘুরছি, যাইতে পারিনি। অথচ সেই সিঙ্গাপুর আমার কাছে আগে মনে হতো যে অনেক দূর, অনেক বড় কিছু, কিন্তু এখন তো মনে হচ্ছে সিঙ্গাপুর মানে মানে যাইতে পারি এটা কোনো মানে এগুলো, এই যে একটা ফিলিংস যে এক সিঙ্গাপুর যে সময় আমার মানে একটা সময় আমার জন্য ছিল স্বপ্ন, এবং আমি যখন সিঙ্গাপুর যাব আমার মাকে বলছে, আমার মা বিশ্বাসই করে না যে আমি সিঙ্গাপুর যাবো ঘুরতে। কি বলো, সিঙ্গাপুরে যাবি তুই? খেয়াল করছি, তাহলে যেসব দেশ একসময় যাবো কিনা এটা জীবনের স্বপ্ন ভাবতে পারি নাই, অথচ সেসব দেশ অলরেডি আল্লাহর রহমতে টিএনসির বদৌলতে অলরেডি ভ্রমণ করে আসছি। এরপর হচ্ছে আমাদের দুবাই ট্যুর, স্বপ্নের আরেকটা ট্যুর, মনে থাকবে আমার সারা জীবন। তাহলে কি বললাম যে টিএনসি আপনাদেরকে এমন কিছু জিনিস দিবে যে ভাই যেটা অন্য কোথাও কখনো পাবেন না। হ্যাঁ, এই যে আমাদের বসেরা রাশিয়া ভ্রমণ করে আসছে, চিন্তা করা যায়, যেমন রাশিয়াটা এখন আমাদের অনেকের কাছে এখনো স্বপ্ন, যাবো ইনশাল্লাহ, কারণ আমাদের বসদের কিন্তু এই স্বপ্ন পূরণ হয়েছে। বসদের যেহেতু পূরণ হয়েছে ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হবে। একসময় দেখবেন বসদের আমেরিকা যাওয়ার স্বপ্ন পূরণ হবে, তখন আমাদের আমেরিকা যাওয়ার স্বপ্ন পূরণ হবে, সব হবে ইনশাল্লাহ। দেখবেন আমার তো স্বপ্ন হচ্ছে পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না যে দেশে আমরা যাবো না, এরকম স্বপ্ন আপনারা সবাই সেট করেন, প্রত্যেকটা দেশে আমরা যাবো ইনশাল্লাহ। ওকে, দেখেন এরপর আবার আমাদের কক্সবাজার ট্যুর কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রাম, আমাদের টিম একটা সিকিম ট্যুর ছিল, আল্লাহর রহমতে আমাদের টিম থেকে প্রায় 12 জন সিকিম অ্যাচিভ করছে। এরপর আপনারা জানেন আমাদের একটা মোটর বাইক প্রমোশন ছিল, আমার টিম সারা বাংলাদেশ থেকে মনে হয় 54 জন মোটর বাইক অ্যাচিভ করছে, এর মধ্যে আমার টিম থেকে 8 জন মোটর বাইক অ্যাচিভ করছে। ওকে, আমার টিমের লিডাররা, মানে তখন প্রোডাক্টের ক্রাইসিস ছিল, আপনারা জানেন একটা 6 মাস অনেক দিন প্রোডাক্ট ছিল না, বাট এই ক্রাইসিস মোমেন্টেও আমার টিমের 8 জন মোটর বাইক অ্যাচিভ করছেন আমার টিমের লিডার। এবং তারা যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু কখনো আশা 300 প্ল্যান দেখার সময় তারা জয়েন যখন করে তখনও তারা জানে না 300 থেকে তারা বাইক পাবে, বাট তারা কিন্তু ঠিকই কিন্তু তারা 300 থেকে বাইকটা কিন্তু পেয়ে গেছে। যে দেখেন আপনারা সবাই ছিলেন 1 মার্চের সেই প্রোগ্রামে, আমার টিমের যে সমস্ত লিডাররা বাইকটা পাইছে, যে দেখেন। ওকে, তো স্বপ্ন পূরণের জায়গা হচ্ছে টিএনসি, আপনাদের সকল স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। ওকে, এই যে আমাদের ডিরেক্টর দেখেন অলরেডি, যদি এরকম হতো যে না বাংলাদেশে একজনও কিছু পায় না ডিরেক্টর হয়, তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ ভাই অসংখ্য সফল মানুষ আছে। আমার কথা হচ্ছে দেখেন ফখরুল হাসান যদি ডিরেক্টর হতে পারে, আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? সমস্যা কি? ওর মধ্যে যা যা আছে আমাদের মধ্যে তাই তো আছে, শুধু সে যে নিয়ম কানুন গুলো মানছে এগুলো আমরা মানলে আমরাও পাবো। ওকে, এরপর আপনারা জানেন আমাদের ইন্দোনেশিয়া প্রমোশন, আমার টিমের অলরেডি অনেকেই ইন্দোনেশিয়া ট্যুরটা অ্যাচিভ করছে, এবং ইনশাআল্লাহ এই মাসে আমরা আরো নতুন করে অনেকে অ্যাচিভ করার জন্য অলরেডি কাজ শুরু করছি ইনশাআল্লাহ। তো আমার টার্গেট থাকে যখন কোম্পানির কোনো প্রমোশন অ্যাচিভ করে, আমি কখনো শুধু আমার চিন্তা করি না, আমার টার্গেট থাকে যে আমার টিম কেন্দ্রিক আমি সবসময় পরিকল্পনা করি যে আমি 1 লাখ করলে এটা কেমন হয়ে যায়, যে আমরা এত বড় একটা টিমে মাত্র একজন অ্যাচিভ করছি, এটা কেমন দেখা যায়। এটা আমার টিমের জন্য একটা প্রেস্টিজিয়াস ইস্যু। মিনিমাম যদি 8-10 জন অ্যাচিভ না করে তাহলে এটা তো একটা মান সম্মানের বিষয়। আমি টিম কেন্দ্রিক, আমার টিমে যেমন আমার ইন্দোনেশিয়া ট্যুরটা আমারটা হয়ে গেছে আপনার মার্চ মাসে, আমারটা হয়ে গেছে। হ্যাঁ, আমি এরপর আমার লিডাররা জানে যে আমি এপ্রিল মে জুন এখন পর্যন্ত আমি আমার লিডাররা যতটুকু কষ্ট করতেছে তার চেয়ে বেশি কষ্ট আমি করতেছি ওদের ট্যুরটা অ্যাচিভ করানোর জন্য। ওদের সাথে আমি আলাদা, ওদেরকে নিয়ে আলাদা গ্রুপ করছি, ওদেরকে নিয়ে আমার আলাদা মিটিং হচ্ছে, ওদের ট্যুর করানোর জন্য বিভিন্ন পরিকল্পনা হচ্ছে কিভাবে তাদেরটা অ্যাচিভ করে। আমি তাদেরকে এরকম বলছি যে ভাই আমার জীবনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন আপনাদের ট্যুরটা করা, এবং এটা আমি করবোই। এটা আমি যদি আপনাদের ট্যুরটা করতে পারি তাহলে আমি বুঝবো আমি অনেক বড় সফল। এখন আমার ট্যুরটা হয়ে গেছে কিন্তু মার্চে, আমি চাইলে বসে থাকতে পারতাম, বাট আমি কিন্তু কখনো এটা করি না, কারণ আমি সবসময় চিন্তা করি আমার টিম কেন্দ্রিক, আমার টিমের লোকদেরকে অ্যাচিভ করে দেবো, আমার তো অ্যাচিভ হবেই। আমি 3 বছর 4 বছর নেটওয়ার্ক মার্কেটিং করি, এখনো কেন আমাকে ট্যুর নিয়ে চিন্তা করতে হবে? ইনশাআল্লাহ, বাট আমি তো আমার টিমের অ্যাচিভার আমাকে বাড়াইতে হবে। আমি স্বপ্ন দেখি যে আমি কোম্পানির বিভিন্ন প্রমোশন দিবে, যে যদি টোটাল আমাদের টিমে টোটাল কোম্পানিতে যদি 100 ট্যুর অ্যাচিভার হয়, এর মধ্যে 50 জন থাকবে আমার, আর টোটাল 300 বাংলাদেশে অ্যাচিভার থাকবে 50 জন। আমি স্বপ্ন দেখি বিমেনের শুধু আমার লোকই থাকবে 50 জন। ওই দিন আমি ওই বিদেশে যখন যাবো আমাদের জন্য বাস নেই, আপনারা জানেন মার্সিডিজ বেঞ্জ এসি গাড়ি নেয়, সেখানে আমরা এসি গাড়িতে আমি চাই যে আমাদের লোকগুলোকে নিয়ে আমি একটা বাসে উঠবো। ওকে, তো আমি সবসময় টিম কেন দেখি যে আমার টিমের অনেক লিডার আছে, আমাদের নতুন ডিস্ট্রিবিউটর জসিম, সুমন সাহা, এদের লিডার
আপনারা জানেন এদেরকে ট্যুর করার জন্য আমি 8 স্টার বাদ দেব, আমি এদেরকে ট্যুর করানোর জন্য আমি কঠোর পরিশ্রম করতেছি, তাদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করতেছি, বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করতেছি, তারা যেন কাজ করে। আমি তাদেরকে বলছি যে আপনাদের ট্যুর করার জন্য আমার যা করা লাগে আমি তাই করবো, কিন্তু আপনাদের ট্যুর করতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। এরকম একটা টার্গেট নিয়ে আমরা সবাই কাজ করতেছি। তো আমি এই জন্য বলবো যে আমরা সবাই এই ট্যুর কেন্দ্রিক আমাদের টিমকে নিয়ে সবসময় পরিকল্পনা করবো ইন্দোনেশিয়া ট্যুরে সর্বোচ্চ সংখ্যা। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের কোম্পানি অলরেডি আমাদের সবাইকে একটা প্রমোশন দিচ্ছে, যেটা দিয়ে আমি কোম্পানির কাছেও কৃতজ্ঞ, পাশাপাশি আমাদের লিডারদের কাছে কৃতজ্ঞ। এরকম একটা প্রমোশন দেওয়ার কারণে আল্লাহর রহমতে গত 2-3 মাস, মানে আমি বিশ্বাস করি জানুয়ারি মাস থেকে, অনেকে বলবে জানুয়ারি ফেব্রুয়ারি অনেক ভালো বিজনেস করছে, মার্চ মাসে ভালো বিজনেস করছে, এপ্রিল মেতে তাদের বিজনেস খারাপ হয়েছে, বাট আমি বলবো ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 6 মাসের, মানে 6 মাস না 5 মাস, গত মাস পর্যন্ত মে মাস, 5 মাসের ইনশাল্লাহ কোনো মাসে আমার ব্যবসা খারাপ হয়নি। কারণ আমি দেখছি জানুয়ারি ফেব্রুয়ারির চেয়েও আমার গত মাসের বিজনেস ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে ভালো হয়েছে। ওকে, এর কারণ হচ্ছে কোম্পানির এই প্রমোশন, আমরা এই প্রমোশনটাকে কাজে লাগাইছি। আমি আপনাদের সবাইকে বলবো এখানে যারা আছেন, যারা এখন এই প্রমোশনটা নেন নাই, এটা একটা অপরচুনিটি আমাদের সবার জন্য কোম্পানি দিচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো দেখেন আমি নিজেই ফ্রিজ পিউরিফায়ার কয়টা নিছি, 2টা নিলাম, এই মাসে আরেকটা হবে, 3টা ফ্রিজ পিউরিফায়ার আমি নিজে নিছি, আমি নিজে ফ্রিজ পিউরিফায়ার নিছি। ওকে, তো আমি 3টা নিছি, আমি নিজে 3টা, কারণ এটা হচ্ছে আমাদের জন্য কোম্পানিতে একটা গিফট। আপনি জানেন আমি কোম্পানি থেকে তাহলে কত প্রমোশন নিছি, 3টা মানে আমি 3 টাকা 40,000 টাকা কিন্তু কোম্পানি থেকে আমি গিফট নিয়ে গেছি। তাহলে আপনি কত টাকা নিছেন? আপনারটা কই? কোম্পানি তো সবার জন্য দিছে, আপনি কেন নিতে পারতেছেন না? কারণ যে আপনার যে সেরকম অ্যাটিটিউড আপনি এখানে তৈরি করতে পারেন নাই। ওকে, সেই জন্য আমরা সবাই কি করব, আমরা সবাই অবশ্যই এই প্রমোশন গুলোকে মাথা রেখে আমরা সবাই সামনে আগাবো। এবং কালকে আমি প্রমোশনে কিভাবে কাজ করবেন, কালকে এগুলো আমরা পরিকল্পনা করব, এগুলো নিয়ে কাজটা মনে রাখবেন। তখনই আপনি শেষিমা যখন যে কোনো কাজটাকে বাড়িয়ে দিবেন এবং কখনো কাজ ছেড়ে দিবেন না, কন্টিনিউ কাজটা যেটা বলতেছেন যে আপনাদের সাথে সবসময় লেগে থাকবেন, আপনার যেভাবে স্যার, নামাজের বিরতি হবে। সবুজ স্যার, নামাজের বিরতি হবে।